তাহলে দেখেন, আমরা পড়তেছিলাম আন্তর্জাতিক নিরাপত্তা। তো আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে যেটা হয় যে মেইন ব্যাপারটাই হচ্ছে যে সুরক্ষা প্রদান করা। ওকে, এখন এই সুরক্ষা প্রদান করার জন্য একটা দেশ হচ্ছে বিভিন্ন সে কার্যক্রম গ্রহণ করতে পারে। সে একটা জোটের মধ্যে যোগ দিতে পারে, সে কিছু অস্ত্রশস্ত্র কিনতে পারে, অনেক কিছু সে করতে পারে। তো পৃথিবীতে এই আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা করার জন্য প্রতি বছর মিউনিকে একটা সম্মেলন হয়। সেই সম্মেলনটার নাম হচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলন। যেহেতু এই সম্মেলনটা জার্মানির মিউনিকে অনুষ্ঠিত হয়, এই কারণে এই সম্মেলনটার নাম হচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলন। তো এখানে আসলে কি হয়? এখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বলেন বা বিভিন্ন আম, আন্তর্জাতিক সংস্থার সভাপতি বা সেক্রেটারি জেনারেল, এরা সবাই এখানে আসে। এসে তারা নিরাপত্তা নিয়ে আলোচনা করে। যে আলোচনাগুলো দেখা যায় দ্বিপক্ষীয় কোনো আলোচনায় তোলা যায় না বা তোলা হয় না, সেই জিনিসগুলো তারা হচ্ছে এখানে আলোচনা করেন। এবং সামনে কি কি ধরনের থ্রেট আমাদের আসতে পারে সেগুলো নিয়েও তারা হচ্ছে আলাপ আলোচনা করেন। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দুনিয়ার এত জায়গা থাকতে কেন মিউনিকই হচ্ছে এটা আলোচনা করা হয়? কেন দুনিয়ার অন্য কোনো জায়গা নাই, নিউ ইয়র্ক নাই, বা এখানে এখানে সুইজারল্যান্ড নাই? সুইজারল্যান্ড একটা নিরপেক্ষ দেশ, তাহলে সেখানে কেন হয় না? মূলত জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোটামুটি ভালোই খেলা দেখিয়েছে, তারা ভালোই যুদ্ধ করেছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা মোটামুটি ঠান্ডা হয়ে যায় এবং তারা মোটামুটি একটা নিরপেক্ষ দেশ হিসেবে আবির্ভূত হয়। এবং আপনি যদি ইউরোপে জার্মানির ম্যাপ দেখেন, তখন দেখবেন যে জার্মানি মোটামুটি ইউরোপের মাঝখানে অবস্থিত। তার পূর্ব দিকেও কিন্তু ইউরোপের কিছু দেশ আছে, আবার পশ্চিম দিকেও কিন্তু ইউরোপের কিছু দেশ আছে। তো এই কারণে 1963 সালের দিকে একজন বিজ্ঞানী এবং রাজনীতিবিদ এভাল্ড ফন ক্লাইস্ট, তিনি হচ্ছে 1963 সালে হচ্ছে এই নিরাপত্তা সম্মেলনটার প্রবক- প্রবর্তন করেন এবং তিনি হচ্ছেন প্রবর্তক। তো এটা এটা আপনাদের হচ্ছে লাগবে না যে কে প্রবর্তন করেন। তখন থেকেই হচ্ছে প্রতি বছর মিউনিখে সাধারণত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনটা শুরু হয় বা হয়ে আসছে। আচ্ছা, এখন আসেন যে এই যে বললাম আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা করার জন্য একটা দেশ অস্ত্রশস্ত্র বানায় বা অস্ত্রশস্ত্র কিনে। দেখা গেল স্নায়ুযুদ্ধকালীন সময়ে দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা খুবই বেড়ে গেছে। কারণ স্নায়ুযুদ্ধ মানে হচ্ছে যে যুদ্ধ যুদ্ধ ভাব এবং হচ্ছে যুদ্ধের অভাব। যেমন সে একটা ছুরি কিনছে, আমি তাহলে দুইটা ছুরি কিনবো। সে একটা দাও কিনছে, আমি তাহলে তিনটা দাও কিনবো। সে একটা কুকুর কিনছে, আমি তাহলে দুইটা কুকুর কিনবো। এই ধরনের প্রতিযোগিতাগুলো ছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। সাথে করে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে যে সমস্ত মিত্ররা ছিল, তারাও কিন্তু এই স্নেহ যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছিল। তো দেখা গেল যে এই দেশগুলোর মধ্যে অস্ত্রশস্ত্র অনেক বেড়ে গেছে। এখন অস্ত্রশস্ত্র বেড়ে যাওয়া, নিরাপত্তার জন্যই অস্ত্রশস্ত্র বাড়ানো হয়েছে, কিন্তু দেখা গেল এই অস্ত্রশস্ত্র এখন নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখন কি করতে হবে? অস্ত্রশস্ত্র কমাইতে হবে। এই অস্ত্রশস্ত্র কমানোর জন্য দুইটা প্রসেস আছে। একটা নাম হচ্ছে নিরস্ত্রীকরণ বা ডিজারমেমেন্ট, এবং আরেকটা নাম হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ বা হচ্ছে আর্মস কন্ট্রোল। ডিজারমেমেন্ট মানে হচ্ছে আপনার হাতে অস্ত্র আছে, সেটা আমি নিয়ে নিলাম, আপনি একদম আনআর্মড হয়ে গেলেন, অস্ত্র ছিল এখন অস্ত্র নাই, এটা হচ্ছে একদম সংক্ষিপ্ত বা সহজ ভাষায় নিরস্ত্রীকরণ। আর অস্ত্র নিয়ন্ত্রণ মানে হচ্ছে আর্মস কন্ট্রোল করা। তার মানে আপনার হাতে অস্ত্র আছে, কিন্তু সেটা আপনাকে আমি কন্ট্রোল করব, সেটা আপনি যথেচ্ছ ব্যবহার করতে পারবেন না। তো পৃথিবীতে বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে এই নিরস্ত্রীকরণ এবং হচ্ছে আর্মস কন্ট্রোল নিয়ে। এখানে একটা পার্থক্য দেওয়া আছে, যেমন নিরস্ত্রীকরণের মধ্যে অস্ত্র পুরোপুরি বাদ দেওয়া হয় বা ধ্বংস করে ফেলা হয়। আর অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে অস্ত্র সীমিত করা হয়, যে ঠিক আছে তোমার হাতে 100টা আছে, তুমি সেটা 50টা তুমি কমায় ফেলো, এতগুলো তো এতগুলো প্রয়োজন নাই। হ্যাঁ, মানুষকে ভয় দেখানোর জন্য একটা থাকলেই যথেষ্ট, হ্যাঁ তোমার এতগুলো রাখার দরকার নাই, তুমি এগুলা কমায় ফেলো। এটা হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ। যেমন দেখেন, কিছু কিছু এক্সাম্পল আমরা দেখবো সামনে আজকে, এই চুক্তিগুলাই হচ্ছে বেশি যে কোনটা ডিজারমেমেন্ট এবং কোনটা হচ্ছে আর্মস কন্ট্রোল। তো পারমাণবিক অস্ত্র শস্ত্র পুরোপুরি নিষিদ্ধ করার জন্য কয়েকটা চুক্তি হয়েছে, তার মধ্যে সর্বশেষ যে চুক্তিটা হয় জাতিসংঘের আন্ডারে, সেটা হচ্ছে টিপিএনডাব্লিউ। এটা আমরা দেখব। এই টিপিএনডাব্লিউ হচ্ছে একটা নিরস্ত্রীকরণের উদাহরণ বা ডিজারমেমেন্টের একটা উদাহরণ।
আবার সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে স্টার্ট নামের একটা চুক্তি হয়েছে, ওইটাও কিন্তু ছিল হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ। এই স্টার্ট চুক্তি কি, টিপিএনডব্লিউ চুক্তি কি, এগুলো আমরা সামনে হচ্ছে দেখব। এখন এই নিরস্ত্রীকরণ এটা আসলে বাস্তবে কি সম্ভব? সাধারণত কেউই তো আসলে অস্ত্রশস্ত্র তার কাছে আছে, সে কি এটা বাদ দিবে? সেটা বাদ দিবে না। এই কারণে নিরস্ত্রীকরণটা এটা খুব একটা বাস্তববাদী কোনো কিছু না, এটা আসলে হয় না, সম্ভব হয় না। কারণ একটা দেশ কখনোই সে যেসব অস্ত্রশস্ত্র কিনছে বা বানাইছে সে এগুলো আসলে ছাড়বে না। আর অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা সফলতা দেখা গিয়েছে, এবং এটা হচ্ছে একটা রিয়েলিস্টিক ট্রিটি বা একটা বাস্তববাদী জিনিস, ঠিক আছে? তো এখানে পার্থক্যটা আপনারা দেখলে নিরস্ত্রীকরণ এবং হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণের মধ্যে ধারণাটা বা বেসিক সেন্সটা আসলে আপনাদের গ্রো করবে। এখন আসেন যে এই সমস্ত যে অস্ত্রগুলো আছে, এই অস্ত্রগুলো বিভিন্ন রকমের হয়, আমরা সেই অস্ত্র শস্ত্রগুলো একটু দেখার চেষ্টা করব। এইখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা আমরা একটু পরে দেখব, কারণ এই টিডি সম্পর্কে আমরা কোনো কিছু আসলে জানি না এবং আমরা পড়িও নাই। এখানে কোনটা অস্ত্র নিয়ন্ত্রণ আর কোনটা নিরস্ত্রীকরণ সেটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য এই টেবিলটা এখানে রাখা হয়েছে। যেমন দেখেন এখানে বলছে যে নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি, তার মানে হইল যে নিউক্লিয়ার বোমা অন্য কোনো দেশ বানাইতে পারবে না। তৎকালীন সময় পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন, এই পাঁচটা দেশের কেবল এনপিটি, কেবল হচ্ছে পারমাণবিক অস্ত্র ছিল। তো তখন এই পাঁচটা দেশ চিন্তা করলো যে ঠিক আছে, আমাদের কাছে আছে, আমাদের কাছেই থাকুক, আমরা এটা চাই না বাইরের কারো হাতে যাক। এই কারণেই তারা এই চুক্তিটা করেছিল, এনপিটি ট্রিটিতে তারা স্বাক্ষর করেছিল। তো এটা হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ করা, অস্ত্র নিয়ন্ত্রণ করা। আর সিটিবিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, এটা হচ্ছে নিরস্ত্রীকরণ। কেন নিরস্ত্রীকরণ? কারণ পারমাণবিক বোমার এটার মেন উদ্দেশ্য ছিল যে পারমাণবিক বোমার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা এবং পারমাণবিক বোমার বিস্ফোরণ বা টেস্ট করা সেটাও পুরোপুরি ব্যান করা। তো এই চুক্তিটা আসলে খুব একটা কার্যকর আসলে হয় নাই। তো এগুলো হচ্ছে ট্রিটিগুলা, এটা আমরা সামনে আস্তে আস্তে দেখবো, তখন আমরা কোনটা নিরস্ত্রীকরণ এবং কোনটা অস্ত্র নিয়ন্ত্রণ এটা আমরা মোটামুটি বুঝতে পারবো। আপনারা প্রায় দেখবেন বিভিন্ন পত্রিকাতে আসে যে সুপারসনিক মিসাইল, হ্যাঁ, অথবা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল অথবা আইসিবিএম, এই ধরনের শব্দগুলো আপনারা প্রায় হচ্ছে পত্রিকার পাতায় দেখেন। এগুলো দিয়ে আসলে কি বোঝানো হয়? দেখেন, মিসাইল মানে কি? মিসাইল মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র মানে কি? যেটা আপনি হচ্ছে ক্ষেপণ করবেন, মানে হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে সেটা নিক্ষেপ করবেন। যেমন ওই যে বর্ষা বলে না, বর্ষা, বর্ষাও কিন্তু এক ধরনের মিসাইল, হ্যাঁ, ক্ষেপণাস্ত্র। তো ওটা আধুনিক মিসাইল না, ওটা হচ্ছে আর্কেইক মিসাইল। তো এই নামগুলা মূলত এগুলার গতির কারণে আসে। যেমন সুপারসনিক যে মিসাইলটা, ওইটার গতি হয় ঘন্টায় 1200 থেকে 6000 কিলোমিটার। এখন এখানে দেখেন একটা শব্দ দেওয়া আছে মাক, মাক 1 থেকে 5। মাক ওয়ান মানে কি? মাক ওয়ান মানে হচ্ছে বাতাসের বাতাসে শব্দের গতিবেগ, বা সিম্পলি শব্দের গতিবেগ। শব্দের গতিবেগ কত? শব্দের গতিবেগ প্রায় হচ্ছে 1225 কিলোমিটার পার আওয়ার, 334 মিটার পার সেকেন্ড মনে হয়, না 334 তো মনে হয়, হ্যাঁ 334, 332, 334, এক্সাক্টটা মনে নাই। তো শব্দের যে গতিবেগ, এই শব্দের গতিবেগটাকে বলা হয় মাক। শব্দের গতিবেগের 5 গুণ বেশি, তার মানে হচ্ছে মাক 5। ঠিক আছে? তাহলে এগুলাকে বলা হয় সুপারসনিক মিসাইল, এবং এগুলার রেঞ্জ সাধারণত হচ্ছে 200 থেকে 1500 কিলোমিটারের মধ্যে হয়। তার মানে আপনি যদি এগুলার 200 থেকে 1500 কিলোমিটার মধ্যে থাকে, তাইলে এগুলো আপনাকে খুব সহজে আক্রমণ করতে পারবে। হাইপারসনিক মিসাইল সাধারণত হচ্ছে মাক 5 প্লাস হয়। মাক 5 প্লাস এরা সাধারণত 6 থেকে 12-র মতো হয়। ব্যালিস্টিক মিসাইল হচ্ছে মাক 5 to 25। এবং এগুলা দেখা যায় যে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে এগুলা সহজে আক্রমণ চালাইতে পারে। এগুলা মোটামুটি 300 থেকে 12,000 প্লাস কিলোমিটার পর্যন্ত হয়। আর আইসিবিএম, এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এগুলার গতিবেগ অনেক বেশি থাকে, মাক 20 to 25 থাকে। এবং এগুলা সাধারণত হচ্ছে মহাদেশ পার করতে পারে। তবে এখানে কিছু জিনিস আরেকটু আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ হচ্ছে আপনার সব থেকে বেশি, কিন্তু এগুলার যে গতিটা সাধারণত হচ্ছে আইসিবিএম এর মতো হয় না। কিন্তু ব্যালিস্টিক মিসাইল হচ্ছে অনেক দূর পর্যন্ত যেতে পারে। ব্যালিস্টিক মিসাইলটা হচ্ছে যে আপনি এভাবে এটাকে ধরেন এখান থেকে নিক্ষেপ করবেন, এটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে, নির্দিষ্ট উচ্চতায় উঠে সেইখান থেকে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এখানে আইসা
সে হামলা করবে। একদম বেসিক যে জিনিসটা সেগুলো সেইগুলাই, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলা না পড়লে চলবে। আর এখানে দেখেন একটা লাইন আছে, সেটা হচ্ছে ম্যানুভার করতে পারে কিনা। ম্যানুভার মানে কি? ম্যানুভার মানে হচ্ছে, দেখবেন ওই যে আপনারা, আপনার টম ক্রুজের ইয়া দেখছেন না মনে হয়, কেউ কেউ হয়তো দেখছেন, টপ গান। টপ গানের কিন্তু দুইটা মুভি আছে, টপ গান, টপ গান আর একটা হচ্ছে টপ গান ম্যাভেরিক। এই 2-3 বছর আগে মনে হয় টপ গান ম্যাভেরিক বের হয়েছিল, আর টপ গান মনে হয় সেই 90 না 88 দিকে বের হয়েছিল। তো সেখানে কি দেখবেন, বা এই ধরনের হচ্ছে বিমান জাতীয় যে সমস্ত মুভি টুভি আছে, সেখানে দেখবেন যে একটা বিমান যখন আরেকটা বিমানকে টার্গেট করে সে যখন মিসাইল ছুড়ে, তখন কিন্তু ওইটা লক হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ ধরেন আমার সামনে একটা বিমান আছে, আমি ওইটাকে লক করে একটা ক্ষেপণাস্ত্র ছুড়লাম, এবং সেটা যতই এদিক সেদিক করুক, সেটা লক হয়ে গেলে ওইটাকে টার্গেট করবেই। তো এইটাকে মূলত বলা হচ্ছে ম্যানুভার করা। ম্যানুভার মানে হচ্ছে যে আপনার টার্গেট হচ্ছে এইটা, আপনি সোজা ছুড়লে টার্গেট যদি অন্যদিকে চলে যায়, তাহলে এই মিসাইলটা অন্যদিকে যাবে। এটা হচ্ছে ম্যানুভার করা। তো হাইপারসনিক যে মিসাইলগুলো আছে ওগুলা ম্যানুভার করতে পারে, কিন্তু এই যে ব্যালিস্টিক মিসাইল বা হচ্ছে আইসিবিএম, এগুলো আসলে ওইরকম ভাবে ম্যানুভার করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, তো এগুলাতে মেইন এত কিছু আপনার ডিটেলে জানতে হবে না। ডিটেলে জানতে হলে এগুলা নিয়ে প্রচুর ভিডিও আছে, প্রচুর ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে, ওগুলো দেখলে মোটামুটি চলবে। আপনারা যেটা মাথায় রাখবেন যে এখানে হাইপারসোনিক যে মিসাইল, কোনটার পাল্লা কেমন, এটা মনে রাখতে পারেন। এবং এই যে আইসিবিএম, বিশেষ করে আইসিবিএম এর যে এব্রিভিয়েশনটা, এটা হচ্ছে মাথায় রাখতে পারেন। এরপরে আসেন যৌথ নিরাপত্তা ব্যবস্থা। ওই যে একটু আগে বললাম যে যেগুলা স্বল্প শক্তির দেশ, মানে যেগুলা আসলে যাদের সামরিক শক্তিও নাই তেমন, আবার অর্থনৈতিক শক্তি তেমন নাই, মানে মোটামুটি এরা দুর্বল যে রাষ্ট্রগুলো আছে, এরা কি করে, এরা সবসময় হচ্ছে কোন একটা প্ল্যাটফর্মে যেতে চায়, কোন একটা গ্রুপের মধ্যে যেতে চায়, কোন একটা গ্রুপে যোগ দিতে চায়, যাতে করে ওই গ্রুপের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন থাকে। যেমন গ্রুপের নিয়ম থাকতে পারে যে যদি গ্রুপের কেউ আক্রান্ত হয়, তাহলে গ্রুপের সবাই মিলে ওই আক্রান্ত সদস্যের পাশে দাঁড়াবে এবং আক্রান্ত সদস্যের হয়ে যুদ্ধ করবে। তো এই ধরনের যে সিস্টেমটা, এটাকে মূলত বলা হয় কালেকটিভ সিকিউরিটি সিস্টেম বা যৌথ নিরাপত্তা ব্যবস্থা। যৌথ নিরাপত্তা ব্যবস্থার একটা কমন উদ্দেশ্য হচ্ছে আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা এবং হচ্ছে শান্তি রক্ষা করা। এবং এই কালেকটিভ সিকিউরিটির একটা এক্সাম্পল হচ্ছে ইউনাইটেড নেশন। কালেকটিভ সিকিউরিটির একটা এক্সাম্পল হচ্ছে ইউনাইটেড নেশন। এখন এখানে অনেকের মধ্যে একটু খটকা লাগতে পারে যে ইউনাইটেড নেশন কিভাবে হচ্ছে যে কালেকটিভ সিকিউরিটির একটা এক্সাম্পল হলো, বা এটা কিভাবে কালেকটিভ সিকিউরিটি এক্সাম্পল দেওয়া যেতে পারে। কালেকটিভ সিকিউরিটির মেইন জিনিসটা হচ্ছে, মেইন থিমটা হচ্ছে যে আহ, আমি যদি আক্রান্ত হই, তাহলে আমাকে সবাই সাহায্য করবে। যেমন দেখেন এখন জাতিসংঘের কোনো সদস্য যদি কোনোভাবে আক্রান্ত হয়, তাহলে ওই ওই দেশটার পাশে সবাই মিলে দাঁড়ায়, তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। সেটা অর্থনৈতিকভাবে হোক, সামরিকভাবে হোক। সামরিকভাবে হচ্ছে, সামরিকভাবে জাতিসংঘ সাহায্য করে না সাধারণত, সেখানে তারা শান্তিরক্ষী বাহিনী পাঠায়। তাহলে, এবং দেখা যায় যে যেহেতু জাতিসংঘের চার্টারে সবাই স্বাক্ষর করেছে, যারা যারা স্বাক্ষর করে তাদের হচ্ছে ওই নির্দিষ্ট নিরাপত্তার সাথে ওই নিয়ম কানুনগুলো মেনে চলতে হয়। কিন্তু বড় বড় দেশগুলা যদিও অধিকাংশ ক্ষেত্রে এই নিরাপত্তাগুলো তারা আসলে মানে না। তো কালেকটিভ সিকিউরিটির এক্সাম্পল হচ্ছে ইউনাইটেড নেশনস অথবা হচ্ছে আসিয়ান বা সার্ক, এগুলা। কিন্তু যদি বলা হয় যে কালেকটিভ ডিফেন্স, কালেকটিভ ডিফেন্স বা হচ্ছে আহ, যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে সেটার এক্সাম্পল কোনটা হবে? সেক্ষেত্রে সেটার এক্সাম্পল হবে হচ্ছে ন্যাটো। ন্যাটো, ন্যাটো কি করে? ন্যাটো হচ্ছে একটা সদস্য দেশ যখন আক্রান্ত হয়, তখন ওই আক্রান্ত দেশের পাশেরও তারা দাঁড়ায়, সাথে যেই দেশটা তাকে আক্রমণ করেছে তার বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ ঘোষণা করে। ঠিক আছে। তো এখানে যদি বলা হয় যে কালেকটিভ সিকিউরিটির এক্সাম্পল কোনটা, সেক্ষেত্রে হবে হচ্ছে ইউনাইটেড নেশনস। আর যদি বলা হয় কালেকটিভ ডিফেন্সের উদাহরণ কোনটা, সেক্ষেত্রে হবে হচ্ছে ন্যাটো। এই জিনিসগুলো আপনাদের বইয়ে নাই, আমি এখানে উল্লেখ করে দিব যেগুলো বইয়ে নাই, এগুলো হচ্ছে নতুন স্লাইড। আচ্ছা, এখন আসেন আমরা দেখবো হলো এই যে কালেকটিভ সিকিউরিটি বলেন বা ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলেন, এইটা করার জন্য বা এটা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন রকম চুক্তি করে, বিভিন্ন ধরনের কনভেনশনে স্বাক্ষর করে, বিভিন্ন ধরনের প্রটোকলে স্বাক্ষর করে। এখন আমরা হচ্ছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। একটা কমন টার্ম, এটা হলো চুক্তি। বাংলা শব্দটা হচ্ছে চুক্তি, কিন্তু ইংরেজিতে কতগুলো টার্ম আছে। যেমন এটাকে এগ্রিমেন্ট নামেও ডাকা হয়ে থাকে, ট্রিটিও নাম দেওয়া হয়, প্যাক্ট নাম দেওয়া হয়, প্রোটোকল নাম দেওয়া হয়, কনভেনশন নাম দেওয়া হয়, অনেকগুলো নামই হচ্ছে এখানে দেওয়া হতে পারে। তবে সবগুলার বাংলা পরিভাষা একটাই, সেটা হচ্ছে চুক্তি। তো এইখানে কোনটা বলতে আসলে কি বোঝায় এটা একটু বুঝতে হবে। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট হচ্ছে সেন্সটা বোঝার চেষ্টা করেন। শুরুতে আসেন যে চুক্তিতে
মেইন ব্যাপারটা কি? মেইন ব্যাপারটা হচ্ছে এটার একটা আইনগত ভিত্তি থাকবে। আইনগত ভিত্তি মানে কি? আপনি যদি চুক্তি ভঙ্গ করেন, যেমন আপনি একজনের সাথে একটা কথা দিলেন, প্রমিস করলেন, এখন প্রমিস যদি আপনি ব্রেক করেন, সেক্ষেত্রে এখানে আপনাকে শাস্তি দেওয়ার মতো কেউ নাই, কারণ এটা কোনো আইনগত ভিত্তি নাই, এটা আইন আদালতে পর্যন্ত করাবে না। কিন্তু যদি সেটা ডকুমেন্ট হয়, কোনো ডকুমেন্ট হয়, হ্যাঁ, যে ডকুমেন্টের মধ্যে আপনি এবং আপনার সাথে যিনি প্রমিস করেছেন তারা এখানে ডকুমেন্ট আকারে এটা লিখে ফেললো যে হ্যাঁ, এরকম এরকম আমরা একসাথে এই কাজটা করতেছি, কেউ যদি বের হয়েছে তাহলে এগুলো এগুলো হতে পারে, সেক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা থাকবে। ঠিক আছে, এটা হলো চুক্তি। চুক্তির মধ্যে একটা হচ্ছে ট্রিটি। ট্রিটি মানেও চুক্তি, তবে এই ট্রিটি শব্দটা কখন ব্যবহার করা হয়? যখন দেখা যায় যে চুক্তির বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, চুক্তির বিষয়টা অনেক বিস্তৃত, এবং এই চুক্তিটাতে সাধারণত রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা সাইন করে, তখন ওই চুক্তিটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ট্রিটি। তাহলে ট্রিটিটা হচ্ছে গুরুত্ব দিক থেকে হচ্ছে প্রথম। কনভেনশন বা সনদ সাধারণত যখন কোন একটা কমন সমস্যা সমাধানের জন্য, কমন সমস্যা কি হতে পারে, যেমন ধরেন যে গ্রিন হাউস ইফেক্ট, এটা একটা কমন সমস্যা, সবার সমস্যা, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা শুধু ভারত পাকিস্তানের সমস্যা, এটা সবার সমস্যা। এই কমন সমস্যা সমাধানের জন্য যখন দেশগুলো একত্রে বসে, বসে ওই সমস্যাটা আলোচনা করে এবং সমস্যা সমাধান করার জন্য একটা ডকুমেন্ট তৈরি করে, তখন সেই ডকুমেন্টটাকে বলা হয় হচ্ছে সনদ। এবং এই সনদের কিন্তু আইনগত বাধ্যবাধকতা থাকে, কেউ যদি সনদ থেকে বের হয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু অন্যান্য দেশগুলো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট সাধারণত ট্রিটি থেকে কিছুটা কম গুরুত্বপূর্ণ হয়, এবং বিষয়বস্তু দিক থেকেও কিছুটা কম গুরুত্বপূর্ণ হয়। এবং দেখা যায় যে সাধারণত কোনো মন্ত্রণালয় এবং হচ্ছে কোনো একটা অধিদপ্তরের প্রধানরা সাধারণত এগ্রিমেন্টে সাইন করেন। তো এগুলো আমি আবারও বলছি, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট সেন্সটা বোঝার চেষ্টা করবেন। প্রটোকল। প্রটোকল দিয়ে অনেকগুলো টার্ম মিন করা হয়। যেমন প্রটোকল বলতে কোনো চুক্তির আগের যে খসড়া চুক্তি, সেটাকে প্রটোকল পড়া যেতে পারে। আবার দেখা যায় যে আপনি কোন একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, এবং আম, আপনি কোথাও একটা জায়গায় যাচ্ছেন, সেখানে আপনার নিরাপত্তার জন্য দেখা যায় যে আশেপাশে অনেকেই হচ্ছে সিকিউরিটির কাজে নিয়োজিত থাকে, এবং আপনাকে একটা নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে আপনাকে নিরাপত্তা নিয়ে যাওয়া যে ব্যাপারটা, এটাও কিন্তু প্রটোকল বলা হয়। আবার পরিবেশ সংক্রান্ত যে সমস্ত চুক্তিগুলো আছে, সেগুলোও কিন্তু প্রটোকল বলা হয়। তো অনেক প্রটোকলের অনেকগুলো টার্ম হয়, তবে এখানে আপনারা যেটা মাথায় রাখবেন যে প্রটোকল এখানে মূলত পরিবেশগত যে চুক্তিগুলা, সাধারণত ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে সেগুলাকেই প্রটোকল বলা হয়। অ্যাকর্ড। অ্যাকর্ড এইটা বলা যেতে পারে এরকম যে দুইজন চুক্তি করলো, এবং চুক্তি থেকে যদি একজন বের হয়ে যেতে চায়, তাহলে যে বের হয়ে যেতে চাইবে সে অবশ্যই আরেক পক্ষে ক্ষতিপূরণ দিয়ে তারপরে হচ্ছে বের হবে, অথবা আরেক পক্ষ অবশ্যই ক্ষতিপূরণ পাবে। তো এই ধরনের যে চুক্তিগুলো হয় সাধারণত ওইগুলোকে বলা হয় হচ্ছে অ্যাকর্ড। প্যাক্ট। সাধারণত যখন দুটো দেশ যুদ্ধ শেষ করে, দুটো মারামারি শেষ করার পরে একে অপরকে সাহায্য করবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যখন তারা চুক্তি করে, তখন সেটাকে বলা হয় সাধারণত প্যাক্ট। তবে এই যে ট্রিটি, প্যাক্ট, এগ্রিমেন্ট, এই নামগুলা কিন্তু বিষয় অনুযায়ী স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন রকম ভাবে ইউজ হতে পারে। দেখা যায় যে আপনার যুক্তিতে মনে হচ্ছে যে এখানে আসলে প্যাক্ট হওয়ার কথা, কিন্তু সেখানে হয়েছে অ্যাকর্ড। আবার আপনার যুক্তিতে মনে হচ্ছে যে এখানে এগ্রিমেন্ট হওয়ার কথা, কিন্তু সেখানে হয়েছে ট্রিটি। এখন এটা কেন হয়? এটা হয় হচ্ছে যারা যখন চুক্তি করে তারা তখন যেই নামটা দেয় ওই নামটাই আসলে প্রচলিত হয়, তবে বইয়ের ভাষা হচ্ছে এগুলা। ঠিক আছে, তা আলাদা করে এগুলো মুখস্থ করার কোনো কারণ নাই, কারণ এগুলো জিন্দেগিতে কোনো পরীক্ষাতে আসে নাই। কিন্তু যেহেতু এই শব্দগুলো বিভিন্ন ভাবে আপনারা সামনে পাবেন, এই কারণেই এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা হইলো। যেমন ধরেন একটা প্যাক্ট এখানে আলোচনা করা হয়েছে, প্যারিস প্যাক্ট বা ক্যালক ব্রায়ান প্যাক্ট। এই প্যাক্টটার মেইন উদ্দেশ্য ছিল যে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে কোনোভাবেই হচ্ছে বল প্রয়োগ করা যাবে না বা ফোর্স অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ আমার সাথে ভুটানের সম্পর্ক ভালো, এখানে আইসা ভারত আইসা বলতে পারবে না যে তুমি ভুটানের সাথে সম্পর্ক করো না, বা ভুটানকে যায় বলতে পারবে না এরকম যে তুমি বাংলাদেশের সাথে সম্পর্ক করো না। মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা, এটা নিয়ে যুক্ত হয়েছিল। এটা হচ্ছে প্যারিস প্যাক্ট বা ক্যালক ব্রায়ান প্যাক্ট। তো ক্যালক ব্রায়ান প্যাক্টের সদস্য সংখ্যা কত এটা প্রয়োজন নাই, এই 1928 সালে স্বাক্ষরিত হয়, এটা মাথায় রাখতে পারেন। আর উদ্দেশ্যটা হচ্ছে এখানে মূলত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসেন যে সমঝোতা স্মারক। সমঝোতা স্মারক বা হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। দেখেন, সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটা হচ্ছে
এক ধরনের চুক্তি, তবে এইখানে কোনো ধরনের আইনগত বাধ্যবাধকতা থাকে না। মানে এটা হচ্ছে অনেকটা আপনার প্রেম করার মতো। বিয়ে করা হচ্ছে একটা ট্রিটি বা চুক্তি, কিন্তু এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে প্রেম করার মতো, এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যেমন আপনি আপনি ব্রেকআপ করলেন, এখানে আপনাকে কেউ আইনের আওতায় আনতে পারবে না। কিন্তু আপনি যদি বিয়ের যে চুক্তি, এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, এই সোশ্যাল কন্ট্রাক্ট থেকে যদি আপনি বের হয়ে যান, তখন এখানে কিন্তু আইনগত বিভিন্ন বাধ্যবাধকতা থাকবে। তো সাধারণত চুক্তি করার আগে দেখা যায় যে পক্ষগুলো এমওইউ সম্পাদন করে, যে আসলে তাদের পক্ষে এই চুক্তিটা করা সম্ভব কিনা, যাচাই বাছাই করার জন্য এমওইউ তারা স্বাক্ষর করে। ওকে, এরপরে দেখেন আমরা এখন বিভিন্ন সনদ সম্পর্কে জানবো। সনদের মধ্যে প্রথম আমরা যে এই সনদটা দেখব, সেটার নাম হইল গণহত্যা সনদ বা জেনোসাইড কনভেনশন। গণহত্যা সনদের প্রধান উদ্দেশ্য ছিল 1948 সালের আগ পর্যন্ত গণহত্যা কাকে বলা হবে, গণহত্যা কোন ঘটনাকে আমরা গণহত্যার মধ্যে ফেলতে পারবো, গণহত্যার অপরাধ কি কি হবে, এগুলো নিয়ে কোনো ডকুমেন্ট বা দলিল কোনো কিছুই ছিল না। তো এই কারণে গণহত্যা যারা সংগঠিত করত, তাদের বিচারের আওতাভুক্ত করা যাইতো না, কারণ এগুলো নিয়ে কোনো ল ছিল না, আইন ছিল না। এই সমস্যা সমাধান করার জন্য জাতিসংঘের উদ্যোগে 1948 সালে জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদ নামের একটা সনদ স্বাক্ষরিত হয়, যেটার অফিসিয়াল নাম ছিল দ্য কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড, বা সংক্ষেপে হচ্ছে সিপিপিসিজি। এই গণহত্যা সনদের এভ্রিভিয়েশনটা পড়তে হবে না, আপনি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সালটা, যে গণহত্যা সনদ কবে স্বাক্ষরিত হয়। 9 ডিসেম্বর 1948 এই তারিখে হচ্ছে গণহত্যা সনদটা স্বাক্ষর হয় এবং কার্যকর হয় 3 বছর পরে 1951 সালে। চুক্তির প্রধান উদ্দেশ্যই ছিল যে গণহত্যার মতো এই যে ক্রাইম বা অপরাধ, এটার সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনা, শাস্তির আওতাভুক্ত করা। তো শাস্তির আওতাভুক্ত করার আগে সমস্যাটাকে তো ডিফাইন করতে হবে, বা এই সমস্যাটা আসলে কি হচ্ছে না হচ্ছে এটা তো আগে ডিফাইন করতে হবে। তো প্রথমে এই ডিফাইন করার কাজটা করা হয়। এই কনভেনশনের মাধ্যমে প্রথম গণহত্যাকে সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ গণহত্যার ডেফিনেশন কি হবে এইটা প্রথমবারের মতো এই কনভেনশনের মাধ্যমেই জানা যায়। এবং এখানে ডেফিনেশনে দেখানো হয় যে গণহত্যার অপরাধ হচ্ছে টোটাল 5টাকে গণহত্যার অপরাধ বলে বিবেচনা করা হবে। কি কি? গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, সদস্যদের শারীরিক এবং মানসিকভাবে আহত করা, এমন কোনো কর্মসূচি গ্রহণ করা যাতে একটা গোষ্ঠী সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়, জোরপূর্বক বার্থ কন্ট্রোলে ফোর্স করানো, জোরপূর্বক এক গোষ্ঠী শিশুদেরকে অন্য গোষ্ঠী স্থানান্তর করা। এই যে 5টা অপরাধ, এই 5টা অপরাধের মধ্যে যে কোনো একটা হলে সেটাকে গণহত্যার অপরাধ বলে বিবেচনা করা যাবে। এখন এই গণহত্যার জেনোসাইডটা এটা নিয়ে কাজ করে কারা, বা এটা নিয়ন্ত্রণ করে কে, বা এটা দেখভাল করে কে? এটা দেখভাল করার জন্য জাতিসংঘের একটা অফিস রয়েছে। এই অফিসটার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন জেনোসাইড প্রিভেনশন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট নিয়ে আমরা আলোচনা করব সামনের ক্লাসে। এটা হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। এরা কি করে? এরা হচ্ছে এই জেনোসাইড কনভেনশনটা যে স্বাক্ষরিত হইলো, এটার ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করে, এবং এটার ইমপ্লিমেন্টেশন হইলো সেটা কতটুকু ইমপ্লিমেন্টেশন হচ্ছে আসলে এটা দেখভাল করার কাজটা করে। এখানে আরেকটা অফিসও আছে জাতিসংঘের, যারা জেনোসাইড কনভেনশন নিয়ে কাজ করে। এই আরেকটা অফিস হচ্ছে অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, বা সংক্ষেপে হচ্ছে OHCHR। OHCHR এই এই প্রতিষ্ঠানটা বা এই অফিসটাও কিন্তু গণহত্যা নিয়ে কাজ করে, ঠিক আছে। তবে এখানে এটার জাস্ট সাইড রোল প্লে করে, মেইন রোলটা প্লে করে কিন্তু এই অফিসটা, ঠিক আছে। এটা মুখস্থ করেন না, জাস্ট এটা নাইস টু নো হিসেবে জেনে রাখেন। আচ্ছা, তো এখন পর্যন্ত গণহত্যার এই সনদটা অনুমোদন করেছে 153টা দেশ। এটা স্কিপ করতে পারেন। বাংলাদেশ 1998 সালে এই গণহত্যা সনদ স্বাক্ষর করে। বাংলাদেশ 1998 সালে গণহত্যা সনদ স্বাক্ষর করলেও তারা গণহত্যা সনদের 19টা অনুচ্ছেদের মধ্যে একটা অনুচ্ছেদে আপত্তি জানিয়েছে, অবজেকশন জানিয়েছে। এই অনুচ্ছেদটা হচ্ছে 9ম অনুচ্ছেদ, এবং এই অনুচ্ছেদে বলা আছে আপনি যদি কোনো কারো বিরুদ্ধে মামলা করতে চান, যে একটা দেশ গণহত্যা করেছে আপনি তার বিরুদ্ধে মামলা করতে চান, তাহলে আহ, তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, অনুমতি ছাড়াই মামলা করা যাবে। এটা হচ্ছে 9 নং অনুচ্ছেদে বলা আছে। কিন্তু বাংলাদেশ এই অনুচ্ছেদটাতে আপত্তি জানিয়েছে। কেন আপত্তি জানিয়েছে এটা আমি এখনো পাই নাই, কেন আপত্তি জানিয়েছে।
এবং এই আপত্তির কারণেই কিন্তু বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে মামলা করতে পারতো না চাইলেও, কারণ মায়ানমারের কাছ থেকে অনুমতি দিবে যে ভাই তুমি তো গণহত্যা চালাইছো, তোমার বিরুদ্ধে তাহলে আমি একটা মামলা করি। মায়ানমার বলবে কেন মামলা করবি, আমার আমার অনুমতি আমি দিব না, মামলা করার অনুমতি তোর কে দিছে, আমি তো গণহত্যা চালাই নাই। তো বাংলাদেশ এই কারণে আসলে চাইলেও মামলা করতে পারতো না। যদি বাংলাদেশ আসলে মামলা করতো না, কিন্তু চাইলেও পারতো না। এবং এই সুযোগটাই কিন্তু গাম্বিয়া গাম্বিয়া কিন্তু এই গণহত্যা সনদে স্বাক্ষর করেছে এবং গাম্বিয়ার কোনো অবজেকশন ছিল না, এই কারণে গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে মামলা করতে পেরেছে। আচ্ছা, এরপর আসেন আমরা দেখব ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস মানে হচ্ছে মানবাধিকার। মানবাধিকার কাকে বলে? আমরা প্রায় বলি এরকম যে আমার মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, আমার মানবাধিকার আমি এখানে পাই নাই, এরকম আমরা প্রায় দেখি। মানবাধিকার কাকে বলে বা হিউম্যান রাইটস বলতে আসলে কি বোঝানো হয়? ঠিক আছে, দেখেন, একটা মানুষ যখন হচ্ছে জন্মগ্রহণ করে তখন তার কিছু বেসিক রাইট থাকে, সেটা স্থান কাল পাত্র নির্বিশেষে, স্থান কাল পাত্র নির্বিশেষে এটা সবার জন্যই হচ্ছে প্রযোজ্য হয়। তো জাতিসংঘ কিছু অধিকার ঠিক করে দিয়েছে যে একটা মানব শিশু সে যেখানে জন্মগ্রহণ করুক না কেন, সে এই রাইটগুলো অবশ্যই সে পাবে, এই অধিকারগুলো অবশ্যই সে হচ্ছে পাবে, এবং জন্মগতভাবেই সে এই অধিকারগুলার আহ, মালিক হতে পারবে। যেমন সেটা হতে পারে তার স্বাধীনতা, সেটা হতে পারে তার সমতা, সেটা হতে পারে তার নিরাপত্তা, ন্যায় বিচার, এগুলা। তো এগুলা নিশ্চিত করার জন্য জাতিসংঘ একটা ডিক্লারেশন দেয়। এখন কথা হচ্ছে ডিক্লারেশন মানে কি? দেখেন, আমরা একটু আগে দেখেছিলাম কনভেনশন। কনভেনশনের আইনগত ভিত্তি থাকবে, যে দেখেন এখানে লেখা আছে কনভেনশনের আইনগত একটা ভিত্তি থাকবে এবং এটা অবশ্যই আইনের দ্বারা আইনের দ্বারা পরিচালিত হবে। ঠিক আছে, কিন্তু যদি কোনো কনভেনশনের আইনগত ভিত্তি না থাকে, আইনগত মতে বাধ্যতামূলক না হয়, তখন ওই কনভেনশনটার নাম হয়ে যায় ডিক্লারেশন। সহজ হিসাব। ঠিক আছে, তাহলে কনভেনশনটার নাম হয়ে যায় হচ্ছে ডিক্লারেশন। ঠিক আছে, তো জাতিসংঘ কি করেছে, তারা এই ডিক্লারেশনটা দিয়েছে, তারা কিন্তু কোনো ধরনের কনভেনশন পাশ করে নাই এই হিউম্যান রাইটস নিয়ে। তো এই হিউম্যান রাইটস নিয়ে জাতিসংঘের যে ডিক্লারেশনটা, এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস। ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, এইখানে টোটাল হচ্ছে আপনার একটা ঘোষণা আছে এবং দুইটা আন্তর্জাতিক চুক্তি আছে। এই তিনটা তিনটা জিনিসকে, একটা ঘোষণা এবং দুইটা আন্তর্জাতিক চুক্তি একত্রে বলা হয় ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস। এখন আসেন যে হিউম্যান রাইটস বলতে আসলে কি বোঝায়, এটা তো বললাম। এটার সাথে একটা বাংলা দুইটা ফ্রেজ, একটা হচ্ছে মৌলিক অধিকার এবং আরেকটা হচ্ছে মানবাধিকার, এবং দুইটার মধ্যে আসলে পার্থক্যটার জায়গাটা কোন জায়গায়? হিউম্যান রাইটস অর্থ হচ্ছে মানবাধিকার, আর ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার। জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর এর মাধ্যমে মানুষের টোটাল 30টা হিউম্যান রাইটস সম্পর্কে বলেছে। টোটাল 30টা হিউম্যান রাইটস সম্পর্কে তারা বলেছে। ঠিক আছে, এই হিউম্যান রাইটসগুলোর মধ্যে কিছু কিছু রাইটস দেখা যায় কনস্টিটিউশন বা সংবিধান সেগুলোতে স্বীকৃতি দেয়। যেমন আমাদের সংবিধান কিছু মৌলিক মানবাধিকারকে সংবিধানে স্বীকৃতি দিয়েছে, তার মানে হচ্ছে এই মানবাধিকারগুলা সংবিধান কর্তৃক স্বীকৃত। যে মানবাধিকারগুলো সংবিধান কর্তৃক স্বীকৃত হয় সেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস। এখন মানবাধিকার কনস্টিটিউশন দ্বারা স্বীকৃত হইলে কি না হইলে কি, কনস্টিটিউশনে বলা আছে যে আপনার ধর্মীয় স্বাধীনতা আছে, আপনার বাক স্বাধীনতা আছে, আপনার সমাবেশ করার স্বাধীনতা আছে, আপনার পেশা বা বৃত্তিগত স্বাধীনতা আছে। আপনি চাইলেই যে কোনো পেশা আপনি নিতে পারেন, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। আপনি আপনি এখন একজন ডাক্তার, আপনি চাইলে পুলিশ হইতে পারেন, সমস্যা নাই। আপনি একজন আম, আপনি পুলিশ, আপনি চাইলে ডাক্তার হইতে পারেন, যদি ওরকম প্রসেস থাকে। অবশ্যই আপনাকে প্রসেস অনুসরণ করে আপনি ডাক্তারি পড়তে পারবেন। যেমন বাইরের দেশে কিন্তু এরকম হয়, হ্যাঁ, যে দেখা যায় যে কেউ একজন ফিজিক্সে পিএইচডি করছে, এখন তার এটা ভালো লাগতেছে না, তার তার চিন্তা হয়েছে সে সে বেসবল কোচ হবে। তখন দেখা যায় যে ওই বেসবল কোচ হওয়ার জন্য যা কিছু করা দরকার সে করে এবং আলটিমেটলি সে বেসবল কোচ হয়। কিন্তু বাংলাদেশে আসলে এটা সম্ভব হয় না। তাহলে এই যে অধিকারগুলো, এগুলো যদি আপনার ক্ষুণ্ণ হয় তাহলে আপনি দেশের বিরুদ্ধে মামলা করতে পারবেন। তাহলে যেই অধিকারগুলো ক্ষুণ্ণ হইলে দেশের বিরুদ্ধে মামলা করা যায় সেগুলোকে বলা যাবে হিউম্যান
রাইটস না, সেগুলোকে বলা হবে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। আর মানবাধিকার হচ্ছে ওই যে জাতিসংঘ কর্তৃক টোটাল 30টা অধিকার দেওয়া হয়েছে, এগুলাকে বলা হয় হচ্ছে হিউম্যান রাইটস। আচ্ছা, তো এই হিউম্যান রাইটস এটা স্বাক্ষরিত হয়েছে 10 ডিসেম্বর 1948। একটু আগে আমরা এরকম একটা তারিখ আরেক জায়গায় দেখেছিলাম, কোন জায়গায়, ওই যে 9 ডিসেম্বর 1948। এখানে কি হয়েছিল, এখানে জেনোসাইড কনভেনশন, জেনোসাইড কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল। তাহলে তার ঠিক পরের দিন 10 ডিসেম্বর 1948 সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে ফ্রান্সের প্যারিসে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। এখন জাতিসংঘ হচ্ছে কোন ধরনের কি কি রাইটস দিছে, ওগুলা 30টা, টোটাল 30টা আপনাকে মুখস্থ করতে হবে না। যেমন ওখানে আছে কি কি, যেমন আছে হচ্ছে আপনার ছুটি কাটানোর অধিকার আছে, আপনার নিজের প্রপার্টি পাওয়ার অধিকার আছে, আপনার বিয়ে করার অধিকার আছে, আপনার শিক্ষা লাভ করার অধিকার আছে, হ্যাঁ, আপনি হচ্ছে ফ্রিডম ফ্রম স্লেভারি আছে, রাইট টু ইকুয়ালিটি আছে, হ্যাঁ, তারপরে ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন, এই ধরনের টোটাল 30টা হিউম্যান রাইটস আছে। তো এই 30টা হিউম্যান রাইটস আপনার পড়ার কোনো দরকার নাই, যা জানলে চলবে যে এরকম একটা ঘোষণাপত্র আছে, সেখানে টোটাল 30টা হিউম্যান রাইটস এর কথা বলা আছে। ওকে, তো এই মানবাধিকার নিয়ে কাজ করে জাতিসংঘের দুইটা অর্গানাইজেশন, একটা নাম হচ্ছে ইউএনএইচআরসি, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, আর আরেকটা হচ্ছে ওএইচসিএইচআর, অফিস অফ হাই কমিশনার অফ হিউম্যান রাইটস। তো শুরুতে আসেন মানবাধিকার বিষয়ক হাই কমিশন, অফিস অফ দ্য হাই কমিশনার অফ হিউম্যান রাইটস। এটা প্রতিষ্ঠিত হয় 1993 সালে। ওএসিএইচআর, এটার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে একটা কনভেনশনের মাধ্যমে। মানবাধিকার বিষয়ক একটা বিধি পাশ হয়েছিল, এই বিধিটা পাশ হয়েছিল ভিয়েনা কনভেনশনের মাধ্যমে। ওই ভিয়েনা কনভেনশনের মাধ্যমে পরবর্তীতে হচ্ছে ওএসিএইচআর প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, এটা প্রতিষ্ঠিত হয়েছে 2006 সালে। আগেরটা হচ্ছে 1993, এটা হচ্ছে 2006। এটা সদর দপ্তর জেনেভা অবস্থিত এবং এখানে সদস্য সংখ্যা হচ্ছে টোটাল 47। এখন প্রশ্ন আসতে পারে যে দুইটাই তো হচ্ছে যে হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, তাহলে দুইটার আসলে দরকারটা কি ছিল? এটাই এখন জাতিসংঘ চিন্তা করতেছে, এবং এই চিন্তা ভাবনা থেকেই জাতিসংঘ এখন কস্ট কাটিং এর কথা চিন্তা করতেছে। ওই যে আপনাদেরকে জাতিসংঘ ক্লাসে পড়িয়েছিলাম ইউএন80 ইনিশিয়েটিভ। ইউএন80 অর্থ কিন্তু এটাই, যে যেই সংস্থাগুলো এরকম ডুপ্লিকেট কাজ করে তাদেরকে হচ্ছে মার্চ করে ফেলা, অথবা হচ্ছে একটা বাদ দিয়ে ফেলা। আচ্ছা, বাংলাদেশের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, বাংলাদেশের 24শে গণ অভ্যুত্থানের পরে এখানে কারা কারা দোষী, কারা কারা এখানে অত্যাচার চালাইলো, জেনোসাইড হয়েছে কিনা, এগুলো নিয়ে তদন্ত করার জন্য হচ্ছে মানবাধিকার পরিষদ থেকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করা হয়। এখানে জাস্ট এতটুকু জানলে চলবে, নাইস টু নো। ওকে, তাহলে আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস আসলে এখানে শিখলাম। আমরা এখানে অনেক কিছু শিখে ফেলছি। আমরা এখানে প্রথমে দেখলাম হইলো যে আন্তর্জাতিক নিরাপত্তা কাকে বলে, ইন্টারন্যাশনাল সিকিউরিটি। এরপর আমরা দেখলাম হচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলন প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে হচ্ছে এই মিউনিক নিরাপত্তা সম্মেলনটা অনুষ্ঠিত হয়। আর এইটা দেখলাম। এরপর আমরা দেখলাম ডিজারমেন্ট এবং হচ্ছে আর্মস কন্ট্রোল। ডিজারমেন্ট মানে হচ্ছে যে অস্ত্রটা একদম নাই করে ফেলা, আর অস্ত্র নিয়ন্ত্রণ মানে হচ্ছে আপনার অস্ত্র আছে, তবে অস্ত্রটা ভোতা করে ফেলা, যাতে করে ওইটা দিয়ে ছুরি ছুরি আপনার হাতে আছে কিন্তু এটাতে ভোতা করে ফেলা, মানে এটার পাওয়ার কমায় দেওয়া, অথবা এটাকে নিয়ন্ত্রণ করা। তারপরে আমরা দেখলাম হচ্ছে বিভিন্ন ধরনের মিসাইল, যৌথ নিরাপত্তা ব্যবস্থা, কালেকটিভ সিকিউরিটি। এই কালেকটিভ সিকিউরিটির এটার উদাহরণ হচ্ছে ইউনাইটেড নেশনস, আর কালেকটিভ ডিফেন্সের এক্সাম্পল হচ্ছে নেটো। এরপরে আমরা বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট, ট্রিটি সম্পর্কে জেনেছি, যে কোনটা আসলে কোনটা কি হয় না হয়, এগুলো আমরা জেনেছি। এরপরে আমরা দেখেছি হইলো কনভেনশন এবং হচ্ছে ডিক্লারেশন। কনভেনশন হচ্ছে আইনগত ভিত্তি থাকবে, কিন্তু এমওইউর কোনো আইনগত ভিত্তি থাকবে না। গণহত্যা সনদ হয় 1948 সালে, জেনোসাইড কনভেনশন, এবং এটা স্বাক্ষরিত হয় 9 ডিসেম্বর 1948। এবং এটার উদ্দেশ্য ছিল গণহত্যাতে যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করা। গণহত্যার সংজ্ঞা প্রদান করা হয় এই কনভেনশনের মাধ্যমে। টোটাল 5টা অপরাধকে গণহত্যার অপরাধ বলে বিবেচনা করা হচ্ছে এখন। নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন জেনোসাইড প্রিভেনশন এন্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এছাড়াও আরেকটা সংস্থা এটা নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ওএসিএইচআর। বাংলাদেশ 1998 সালে স্বাক্ষর করে, এবং বাংলাদেশের টোটাল 19টা অনুচ্ছেদের একটা অনুচ্ছেদে হচ্ছে বাংলাদেশের আপত্তি আছে, সেই অনুচ্ছেদটা হচ্ছে 9 নম্বর অনুচ্ছেদ। ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস, এটা কিন্তু কোনো কনভেনশন না, এটা জাস্ট একটা ডিক্লারেশন।
ডিক্লারেশনটা অফিসিয়াল নাম হচ্ছে, এগুলো প্রয়োজন, হ্যাঁ, এই যে এটা প্রয়োজন, এই যে দুইটা চুক্তি, এটা প্রয়োজন নাই। ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, এইটা হচ্ছে 10 ডিসেম্বর 1948 এই তারিখে স্বাক্ষরিত হয়। স্বাক্ষরের স্থান হচ্ছে ফ্রান্সের প্যারিস। মানবাধিকার নিয়ে কাজ করে দুইটা এন্টিটি, ইউএনএইচআরসি এবং হচ্ছে ওএসসিএইচআর। ওএসসিএইচআর প্রতিষ্ঠিত হয় 1993-তে, সদর দপ্তর হচ্ছে জেনেভা। আর মানবাধিকার পরিষদ এটা প্রতিষ্ঠা পায় 2006-এ এবং এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। সদস্য সংখ্যা হচ্ছে 47। ওকে, এরপরে আসেন আমরা দেখব হচ্ছে আরো কয়েকটা কনভেনশন। জেনেভা কনভেনশন 1949। জেনেভা কনভেনশন 1949-এর এটার মেইন উদ্দেশ্য ছিল যুদ্ধকালীন আচরণ বিধি সংক্রান্ত সনদ। অর্থাৎ যুদ্ধ অবস্থায় যুদ্ধবন্দীদের প্রতি কেমন আচরণ করা হবে বা কেমন আচরণ করা লাগবে, এটা নিয়ে যে চুক্তিটা হয় সেটা হচ্ছে জেনেভা কনভেনশন 1949। তো এই জেনেভা কনভেনশনটা হুট করে হয় নাই, এটা আহ, এরও আগে এই যুদ্ধবন্দীদের নিয়ে বা যারা যুদ্ধাহত আছে তাদের নিয়ে আরো কয়েকটা চুক্তি হয়েছিল। এইটা ছিল চতুর্থ চুক্তি, এই জেনেভা কনভেনশনে ছিল চতুর্থ চুক্তি। তো যেহেতু এটা চতুর্থ চুক্তি ছিল, এই কারণে এই কনভেনশনটাকে বলা হয় হচ্ছে, এই কনভেনশনটাকে চারটি রেড ক্রস কনভেনশন নামে অভিহিত করা হয়। কারণ আগের যে তিনটা কনভেনশন হয়েছিল এই যুদ্ধবন্দী বা যুদ্ধাহতদের নিয়ে, সেটা পরিচালনা করেছিল আইসিআরসি, রেড রেড ক্রস বা রেড ক্রিসেন্ট। তো এই কারণেই চতুর্থ যে চুক্তিটা, এটাকে বলা হচ্ছে চারটি রেড ক্রস কনভেনশন। এই চারটি রেড ক্রস কনভেনশন এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 1949 সালে। তো এর আগে আরো যে তিনটা চুক্তি স্বাক্ষরিত হয়, এর মধ্যে একটা হচ্ছে 1864, একটা 1906 এবং একটা 1929। তো এগুলোর বিষয়বস্তু কি, প্রয়োজন নাই পড়ার, আপনি পড়তে পারেন হচ্ছে 1929 সালেরটা, এটা হচ্ছে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ, এবং আরেকটা হচ্ছে 1949, এটা হচ্ছে বেসামরিক জনগণের জীবন এবং সম্পদের সুরক্ষা। এটা ছিল 1949 সালের উদ্দেশ্য। জেনেভা কনভেনশন 1949, এটার পরে আরেকটা জেনেভা কনভেনশন হয়। এখন আপনাদের মনে হতে পারে কি রে ভাই, এত কনভেনশন কেন জেনেভাতে হয়, কেন ঢাকা কনভেনশন হয় না, কেন চিটাগং কনভেনশন হয় না? তাহলে তো আমাদের যেমন মনে রাখাটা কিছু সুবিধাজনক হইতো। এখন কথা হচ্ছে, তারা যদি জানতো যে আমরা এগুলো মুখস্থ করব বা পড়তে হবে, তাইলে তারা হয়তো ওরকম সহজ দাম দেওয়ার চেষ্টা করতো বা এত আসলে জটিল করতো না। আসলেই তারা যদি জানতো যে আমাদের বাংলাদেশের মানুষজন বিসিএস পরীক্ষা দিবে, তাহলে মনে হয় ইন্টারন্যাশনাল বিষয়গুলা তারা আর একটু সহজ করতো। মানবিক দিক বিবেচনা, হিউম্যান রাইটস বিবেচনা, তারা এগুলা সহজ করার হয়তো বা চেষ্টা করলেও করতে পারতো। জেনেভা কনভেনশন 1951, এটাও আরেকটা জেনেভা কনভেনশন, তবে আগের যে জেনেভা কনভেনশন তার সাথে পার্থক্য বিষয়বস্তুর দিক থেকে অনেক বেশি এবং সময়ের দিক থেকে অনেক বেশি। 2 বছর পরে 1951 সালে আরেকটা কনভেনশন জেনেভাতে স্বাক্ষরিত হয়, এবং সেটার প্রধান বিষয় ছিল যে রিফিউজি বা অভিবাসী তাদের প্রতি আচরণটা কেমন হবে সেইটা সংক্রান্ত একটা কনভেনশন। তাহলে এটা স্বাক্ষরিত হয়েছে 1951 সালে। এই জেনেভা কনভেনশনটাতে বাংলাদেশ স্বাক্ষর করে নাই। কেন করে নাই এটা বাংলাদেশে ভালো বলতে পারবে আমি জানি না, এটা স্বাক্ষরকারী কত এটা প্রয়োজন নাই। তাহলে আমরা আমরা যদি একটু সামারি করি যে আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে কি কি কনভেনশন দেখলাম। শুরুতে আমরা দেখলাম জেনোসাইড কনভেনশন, এটা হচ্ছে 1948। এরপরে আমরা দেখলাম ইউডিএইচআর, এটাও হচ্ছে 1948। এরপরে আমরা দেখলাম হচ্ছে জেনেভা কনভেনশন 1949, এবং এরপরে আমরা আরেকটা জেনেভা কনভেনশন দেখলাম যেটা ছিল 1951। এখন পর্যন্ত আমরা এই কয়টা কনভেনশন দেখেছি। এরপরে আসেন যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদ, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ হচ্ছে স্বাক্ষর করে নাই অনেকদিন থেকেই। 2024 সালে গণ অভ্যুত্থানের পরে 2024 সালে হচ্ছে বাংলাদেশ এই সনদটাতে স্বাক্ষর করে। তো এই সনদের মেইন ইস্যুটাই হচ্ছে যে গুম গুম একটা অপরাধ এবং এটা আসলে হিউম্যান রাইটস এর সাথে যায় না, এবং এটাকে আসলে বন্ধ করতে হবে। তো স্বাক্ষরিত হয় 2007 সালে, এবং এটার পৃষ্ঠপোষক হচ্ছে জাতিসংঘ। কত তারিখ স্বাক্ষরিত হয় প্রয়োজন নাই। মোট স্বাক্ষরকারী কয়টা দেশ বা কি কি, এগুলো আসলে কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ স্বাক্ষর করে কবে এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ 2024 সালে 29শে আগস্ট হচ্ছে 98তম দেশ হিসেবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদটা স্বাক্ষর করে। এখানে এইটাই জাস্ট গুরুত্বপূর্ণ, বাকিগুলো হচ্ছে নাইস টু নো হিসেবে জেনে রাখতে পারেন। আচ্ছা, এখন আসলে আমরা দেখবো কিছু গুরুত্বপূর্ণ ট্রিটি বা চুক্তি। প্রথমত আমরা দেখব তাশখন্দ চুক্তি। তাশখন্দ চুক্তিটা আপনারা আগেও দেখেছেন, কোথায় দেখেছেন একটু মনে করার যদি চেষ্টা করেন তাহলে দেখবেন মনে পড়বে যে দ্বিতীয় ভারত পাকিস্তান যে যুদ্ধটা হইল 1965-66 দিকে, সেই যুদ্ধটার সমাপ্তিতে এই চুক্তির ভূমিকা ছিল।
তাশখন্দ চুক্তির মাধ্যমে ভারত এবং পাকিস্তান এই যুদ্ধ সমাপ্ত হয়। এবং এই চুক্তিটার নাম তাশখন্দ তাশখন্দ চুক্তি কেন? কারণ চুক্তিটা উজবেকিস্তানের রাজধানী তাশকন্দে বসে হয়েছিল। তৎকালীন সময়ে তাশকন্দ আলাদা কোনো দেশ ছিল না, তৎকালীন সময় তাশকন্দ ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভারত এবং পাকিস্তানের মধ্যে এসে তাদের মারামারি বন্ধে সাহায্য করেছিল। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মেইন ইস্যুটা হচ্ছে কাশ্মীর কেন্দ্রিক ভারত পাকিস্তান যুদ্ধ অবসান এবং শান্তি স্থাপন করা। স্বাক্ষরিত হয় 10 জানুয়ারি 1966। স্বাক্ষর করেছেন লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান, এই দুজন স্বাক্ষর করেন। এবং মধ্যস্থতাকারী ছিলেন তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিনি। ওকে, এরপর আসেন সিমলা চুক্তি। সিমলা চুক্তিটাও আপনারা আগে নিশ্চয়ই শুনেছেন। কোথায় শুনেছেন? ওই যে বলেছিলাম যে পেহেলগাম অ্যাটাকের পরে ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কাউন্টার মেজার হিসেবে প্রথমত ভারত তাদের সিন্ধু চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল, 1960 সালে এই চুক্তিটা হয়েছিল। এবং পরবর্তীতে পাকিস্তানও সিমলা চুক্তি থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। তো 3রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর এই কয়দিন ভারত এবং বাংলাদেশ যৌথভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। তো এরপরেই মূলত হচ্ছে এই সিমলা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে জুলাই মাসে। এই সিমলা চুক্তির মাধ্যমে কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল প্রতিষ্ঠা পেয়েছিল। তো অনেকে মনে করতে পারেন যে লাইন অফ কন্ট্রোল তো সেই 1947 সাল থেকে আছে। না, লাইন অফ কন্ট্রোল ওখানে ছিল না, ওখানে ছিল সিজফায়ার লাইন। সিজফায়ার লাইনটা এই সিমলা চুক্তির মাধ্যমে লাইন অফ কন্ট্রোলে পরিণত হয়। এবং এই সিমলা চুক্তির মাধ্যমে দুই পক্ষ, ভারত এবং হচ্ছে পাকিস্তান, তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে আমাদের এই কাশ্মীর ইস্যুতে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ আমরা গ্রহণ করব না, আমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। ওকে, এরপরে প্যারিস শান্তি চুক্তি বা প্যারিস পিস অ্যাকর্ড। প্যারিস শান্তি চুক্তি, এটা প্যারিসে বসে হয়েছিল, এই কারণে নাম প্যারিস শান্তি চুক্তি। আর দুইটা পক্ষ ছিল, এক পক্ষ ছিল যুক্তরাষ্ট্র এবং আর এক পক্ষ ছিল ভিয়েতনাম। যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের মধ্যে যুদ্ধে যুক্তরাষ্ট্র, বলা যেতে পারে যুক্তরাষ্ট্রই আসলে পরাজিত হয়েছিল। এবং পরবর্তীতে এই দুইটা দেশ জাতিসংঘের মধ্যস্থতায় একটা চুক্তি করে। জাতিসংঘের ব্যর্থতার পাল্লাটাই ভারী, তবে কিছু সফলতা আছে, তার মধ্যে এইটা হচ্ছে একটা সফলতা যে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটানো গিয়েছিল। আচ্ছা, তাহলে এটা স্বাক্ষরিত হয়েছিল 1973 সালে, এটা হচ্ছে মাথায় রাখতে পারেন। এরপর আসেন আলজিয়ার্স চুক্তি। আলজিয়ার্স চুক্তি, এই চুক্তিটার মূলত উদ্দেশ্য ছিল ইরান এবং ইরাকের মধ্যে ঝগড়াঝাটি থামানো। ইরাক এবং ইরান কেন ঝগড়াঝাটি শুরু করেছিল? ইরাক এবং ইরানের সীমানাতে একটা কমন নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে সাত ইল আরব। মূলত এই নদীটা হলো টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই দুইটা নদীর মিলিত প্রবাহ। তো এই মিলিত প্রবাহটা একদিকে গিয়ে ইরান এবং ইরাকের সীমানা নির্দেশ করেছে। এই নদীর নিয়ন্ত্রণ নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়। এবং সেই যুদ্ধটা বন্ধ করার জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটার নামই হচ্ছে আলজিয়ার্স চুক্তি। 1975 সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। ওকে, এরপরে আসেন অসলো চুক্তি। অসলো চুক্তি, এটা 1993 সালে স্বাক্ষরিত হয়। এটার পক্ষে বিপক্ষে না, পক্ষগুলো ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েল। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন আসলে খুব গোপনে, তারা হামাসকে জানায় নাই, হামাসকে না জানিয়েই তারা এই চুক্তিটা করে। এমনকি তারা নিজেদের জনগণকেও আসলে কিন্তু তারা একটা অন্ধকারের মধ্যে রেখে এই চুক্তিটা তারা করেছিল। মেইন উদ্দেশ্যটাই ছিল যে ইসরায়েল যাতে প্যালেস্টাইনে আক্রমণ না চালায় এবং প্যালেস্টাইনে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন উদ্দেশ্য ভালোই ছিল, কিন্তু এখানে তারা যাদের সাথে চুক্তি করেছিল তাদেরকে আসলে সে চিনতে পারে নাই, কারণ এরা হচ্ছে ইসরায়েল, সন্ত্রাসী রাষ্ট্র, নেমক হারাম রাষ্ট্র। সুতরাং তারা আসলে এই চুক্তিটা কোনোটাই মানে নাই। এবং আলটিমেটলি দেখা গেল যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন তথা ইয়াসির আরাফাতের উপরেও মানুষের যে আস্থা, ভরসা, বিশ্বাস ছিল সেটা আসলে ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে এখানে মেনলি পড়বেন যে অস্ত্র চুক্তি, এটা স্বাক্ষরিত হয়েছিল কবে? এটা 1993 সালে হচ্ছে স্বাক্ষরিত হয়। এবং এটার মধ্যস্থতাকারী ছিল হচ্ছে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বিল ক্লিন্টন। ওকে, এরপর আসেন ডেটন চুক্তি। ডেটন যুক্তরাষ্ট্রের একটা জায়গা, এই জায়গাটাতে বসে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটার নামই হচ্ছে ডেটন চুক্তি। এই ডেটন চুক্তিটা মূলত বসনিয়া হার্জেগোভিনা যুদ্ধে বা বসনিয়া যুদ্ধ তার অবসান ঘটায়। বসনিয়া যুদ্ধটা কেন হয়েছিল বা প্রেক্ষাপটটা আসলে কি ছিল? এখানে মূলত সার্ব জাতিগোষ্ঠী, এরা এখানকার বসনিয়া এবং হার্জেগোভিনা এটা মুসলিম অধ্যুষিত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এই মুসলিম জনগোষ্ঠীর উপরে
হামলা চালায়, এবং তাদের লক্ষ্য ছিল এই অঞ্চল থেকে মুসলিম জনগোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া। তো এখানে মোটামুটি ভালোই গণহত্যা চলেছিল। এই গণহত্যা বন্ধে আহ, ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। তো এইখানে এই মুহূর্তে বসনিয়া যুদ্ধ খুব একটা ইম্পর্টেন্ট না। কারো যদি মনে হয় যে আমি এটা স্কিপ করতে চাই বা এটা স্কিপ করলে ভাই হবে কিনা, ইয়েস, এটা স্কিপ করলে হবে। আর যাদের মনে হয় যে না, আমি পড়বো, সবই পড়বো, তারা এটা মনোযোগ দিয়ে পড়তে পারেন। তো এখানে গুরুত্বপূর্ণ যেটা মাথায় রাখবেন যে এটা স্বাক্ষরিত হয়েছিল কবে। ডেটন চুক্তিটা স্বাক্ষরিত হয় 1995-এ। 1995-এর 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর আমাদের জন্য একটা স্মরণীয় দিন, কারণ এই দিন হচ্ছে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল নির্মম ভাবে। বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14 ডিসেম্বর। তো 1995 সালের 14 ডিসেম্বর বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া, এই কয়েকটা দেশ মিলে এটা ছিল পক্ষ, তারা হচ্ছে এই ডেটন চুক্তিতে স্বাক্ষর করে। তো ডেটন চুক্তির মধ্যস্থতা আলটিমেটলি ছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের তৎকালীন তৎকালীন হচ্ছে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এটা জানলে এখানে চলবে। আচ্ছা, এরপর আসেন, একটু পর আমরা রিকে পড়তেছি। আমরা দেখবো হচ্ছে অস্ত্র চুক্তি। এই অস্ত্র চুক্তির এখানেই আপনার মনে রাখতে হবে যে কোনটা হচ্ছে আর্মস কন্ট্রোল এবং কোনটা হচ্ছে ডিজারমেমেন্ট। কোনটা আর্মস কন্ট্রোল এবং কোনটা ডিজারমেমেন্ট, এইটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, শুরুতে আসেন অ্যাটমস ফর পিস। যুক্তরাষ্ট্র হচ্ছে দুনিয়ার শয়তান রাষ্ট্র। কারণ হচ্ছে যে এরা নিজেরা প্রথমে ঝামেলা করবে, ঝামেলা করে বলবে যে না না ভাই, আমার ঝামেলা করা আসলে ঠিক হয় নাই, এটা ভুল হয়ে গেছে। মানে ভুল হয়ে গেছে এটা স্বীকার করবে না, বলবে যে এই ধরনের ঝামেলা আর কি করতে পারবে না, খালি আমরাই করছি, আমরাই করব, আর কেউ করবে না, ঠিক আছে? তো যুক্তরাষ্ট্র 1945 সালে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। এবং এর পরবর্তীতে তারা চিন্তা করলো যে না, আসলে এগুলা ভালো জিনিস না, এগুলা করা আসলে ঠিক না। তখন চিন্তা করলো যে ঠিক আছে, এখন থেকে আমরা পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করব। আমরা চাইলে বোমা টোমা বানাইতে পারি, অন্য কেউ বোমা বানাইতে পারবে না। তো এই যে পারমাণবিক শক্তিটাকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা, এটাকে বলা হয় হচ্ছে অ্যাটমস ফর পিস। 1953 সালে আইজেন হাওয়ার, তিনি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে এই অ্যাটমস ফর পিস এটার হচ্ছে ঘোষণা দেন। এরপর আসেন অ্যান্টার্কটিক চুক্তি। অ্যান্টার্কটিক চুক্তিটা এটা কি নিয়ে হয়েছিল? অ্যান্টার্কটিকা নিয়ে হয়েছিল। অ্যান্টার্কটিকা হচ্ছে দ্য লার্জেস্ট ডেজার্ট, দ্য লার্জেস্ট ডেজার্ট অফ দ্য আর্থ হচ্ছে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা কোন জায়গাতে? অ্যান্টার্কটিকা হচ্ছে আমাদের উত্তরে অবস্থিত। আমাদের সরি, উত্তরে না, দক্ষিণে। আপনি যদি আমাদের বঙ্গোপসাগর থেকে সোজা দক্ষিণ দিকে যাওয়া শুরু করেন, নৌকা দিয়ে যাওয়া শুরু করেন, তাইলে আপনি হচ্ছে এরকম বরফ আচ্ছাদিত একটা জায়গা থেকে উঠবেন, এবং সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা মহাদেশ। তো এই অ্যান্টার্কটিকা নিয়ে একটা চুক্তি হয়। এই অ্যান্টার্কটিকা চুক্তিটা হয় হচ্ছে 1959 সালে। যেটার মেইন ইস্যুটা ছিল যে অ্যান্টার্কটিকাতে সকল ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ। এখানে কোনো ধরনের সামরিক কার্যক্রম করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জায়গা। এখানে এখানে হচ্ছে বরফগুলো জমাট বাঁধা আছে। দেখা যায় এখানে যদি সবাই মিলে এরকম অস্ত্র পরীক্ষা করা শুরু করে, দেখা যাবে যে এখানের বরফের, এখানে যে প্রাকৃতিক পরিবেশ আছে সেটা হুমকির মুখে পড়ছে, এবং এই হুমকিটা আসলে শুধু একটা দেশের জন্য হবে না, সেটা পুরো পৃথিবীর জন্যই হবে। তো কোনো ধরনের মিলিটারি অ্যাক্টিভিটি এখানে রাখা যাবে না, কোনো ধরনের উইপন্স টেস্টিং করা যাবে না। এটাই ছিল হচ্ছে এই চুক্তির উদ্দেশ্য। তো এটা স্বাক্ষরিত হয় 1959 সালে ওয়াশিংটন ডিসিতে। কয়টা দেশ স্বাক্ষর করেছে এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে দরকার নাই, নাইস টু নো। এখন আমাকে একটু আপনারা বলবেন যে এই যে অ্যান্টার্কটিকা ট্রিটি, এটা আপনাদের কি মনে হয়, এটা কি আর্মস কন্ট্রোল নাকি হচ্ছে ডিজারমেমেন্ট? আর্মস কন্ট্রোলের পক্ষে থাকলে লাভ রিয়েক্ট দিবেন, আর ডিজারমেমেন্টের পক্ষে থাকলে লাইক দিবেন। আর্মস কন্ট্রোলের পক্ষে থাকলে লাভ দিবেন, ডিজারমেমেন্টের পক্ষে থাকলে লাইক দিবেন। লাইকের সংখ্যা বেশি, তার মানে আপনারা মনে করতেছেন এটা ডিজারমেমেন্ট, অস্ত্র নিয়ন্ত্রণ করা। যারা লাভ দিচ্ছেন তারা মনে করতেছেন যে এটা আর্মস কন্ট্রোল। কেড়ে হঠাৎ করে লাভের সংখ্যা বেড়ে গেছে কেন? আচ্ছা দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, আর্মস কন্ট্রোলটা আসলে কি ছিল? আর্মস কন্ট্রোল ছিল যে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে অস্ত্র নিয়ন্ত্রণ, একদম নিয়ন্ত্রণ থাকবে, আর্মস কন্ট্রোল, ঠিক আছে? সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত থাকবে। আর ডিজারমেন্ট কি ছিল? ডিজারমেন্ট ছিল হচ্ছে যে একদম সম্পূর্ণরূপে নিরস্ত্রকরণ করে ফেলা। এখন দেখেন, এইখানে অস্ত্র কিন্তু আছে, অস্ত্র কিন্তু ধ্বংস করে নাই। তার মানে এখানে কি নিরস্ত্রীকরণ করা হয়েছে? না, এখানে নিরস্ত্রীকরণ করা হয় নাই। এখানে কি করা হয়েছে? এখানে আর্মসটাকে কন্ট্রোল করা হয়েছে, যে তুমি ভাই এখানে খেলাধুলা করতে পারবে না,
তোমার এখানে ব্যাট বল থাকুক, ব্যাট বল থাকলেও তুমি বরফ আচ্ছাদিত জায়গায় তুমি খেলাধুলা করতে পারবে না। তাহলে এটা এটা হচ্ছে একটা আর্মস কন্ট্রোল ট্রিটি। অ্যান্টার্কটিক চুক্তি, এটা হচ্ছে আর্মস কন্ট্রোল ট্রিটি, ঠিক আছে? তো এখন কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে যে নিচের কোনটা নিরস্ত্রীকরণ চুক্তি, বা নিচের কোনটা হচ্ছে আর্মস কন্ট্রোল চুক্তি। এখন পরীক্ষাতে এই জিনিসগুলা বেশি আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছেন যে এটা কেন আর্মস কন্ট্রোল ট্রিটি, এটা কেন হচ্ছে ডিসআর্মামেন্ট না। তাহলে যারা ভুল ভাল উত্তর করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন জায়গায় ভুলটা হয়েছে। আমার এখানে ব্যাট বল আছে কিন্তু আমি এখানে খেলাধুলা করতে পারবো না, তাহলে আমাকে এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু ব্যাট বল তো আমার কাছে আছে। এমন যদি হইতো যে ব্যাট বল আমার থেকে নিয়ে গেছে, তাইলে সেটা হয়তো ডিসআর্মামেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, আমরা দেখবো হচ্ছে পিটিবিটি, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি। পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি মূলত এটা করা হয় 1963 সালে। 1963 সালে এই পিটিবিটি ট্রিটির মেইন উদ্দেশ্য ছিল যে তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন, এবং হলো আহ, রাশিয়া এবং হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের মধ্যে একটা প্রতিযোগিতা চলছিল, আর্মস কন্ট্রোল চলতেছিল। তো ওইটা আমরা স্নায়ুযুদ্ধ নামে চিনি। তো এইটা, এই স্নায়ুযুদ্ধ টিটিটা দেখা গেল যে এখানে আহ, একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে যুদ্ধ তো আছেই, প্লাস হচ্ছে এরা বিভিন্নভাবে কিভাবে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়া যায় ওইটা করার চেষ্টা করতেছিল, এবং চেষ্টা করতে করতে তারা হচ্ছে এই পারমাণবিক অস্ত্র একটা প্রতিযোগিতা তারা করছিল। তো এখন এই পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা আসলে কিভাবে উম, কমানো যায়, কিভাবে এটা বন্ধ করা যায়, এটা নিয়ে হচ্ছে চিন্তা করলো যে ঠিক আছে আমরা এখন আর টেস্ট করব না। কারণ টেস্ট না করাটাই তো হচ্ছে যে, টেস্ট না করলে, যদি টেস্ট আমরা বন্ধ করতে পারি তাহলে অন্যান্য দেশগুলো হচ্ছে টেস্ট না করার ভয়ও তারা হচ্ছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তাহলে পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি, এটা এটা কি ধরনের ট্রিটি হলে তাইলে বলেন তো? যদি ডিসআর্মামেন্ট হয় তাহলে হচ্ছে আপনারা লাভ চিহ্ন দিবেন, আর যদি আর্মস কন্ট্রোল হয় তাহলে লাইক চিহ্ন দিবেন। দেখি আপনারা এটা পারেন কিনা। ডিসআর্মামেন্ট হলে লাভ চিহ্ন দিবেন, আর আর্মস কন্ট্রোল হলে লাইক চিহ্ন দিবেন। যারা লাভ চিহ্ন দিচ্ছেন এখনো ব্যাপারটা বুঝতে পারেন নাই। এটা হচ্ছে একটা আর্মস কন্ট্রোল, এটা হচ্ছে আর্মস কন্ট্রোল। আপনার কাছে ব্যাট বল আছে কিন্তু সেটা দিয়ে আপনি খেলতে পারবেন না। ব্যাট বল তো আছে, আপনার কাছে গুলি আছে কিন্তু আপনি গুলি ছুটতে পারবেন না, গুলি কিন্তু আপনার থেকে নিয়ে নেওয়া হয় নাই। নিয়ে নেওয়া হইলে সেটা হয়তো ডিসআর্মামেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে আর্মস কন্ট্রোল টিটি, ঠিক আছে? এটা হচ্ছে আর্মস কন্ট্রোল, এটা আর্মস কন্ট্রোলের মধ্যে পড়বে। ওকে, আচ্ছা, এরপরে আসেন। তো এইটার এই পার্সিয়াল টেস্ট ব্যান্টিটি এগুলা এখন আর খুব একটা ইম্পর্টেন্ট না। এটার এই উদ্দেশ্য জানা থাকলে চলবে। এই উদ্দেশ্য হচ্ছে যে জলে ও স্থলে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ নিষিদ্ধ করা, ঠিক আছে? এবং এই পিটিবিটি ট্রিটিটা হচ্ছে ফ্রান্স এবং চায়না তারা হচ্ছে এটা স্বাক্ষর করে নাই, কারণ তখন পর্যন্ত ফ্রান্স এবং চায়না পারমাণবিক বোমার তখনও তারা হচ্ছে তারা ওগুলো এখন টেস্ট করে নাই। তো তারা যেহেতু চিন্তা ভাবনা ছিল যে টেস্ট করবে, তখন তো চিন্তা করছে যে আমরা তো টেস্ট করবোই, তাহলে আমরা এই চুক্তিতে স্বাক্ষর করলে আটকে যাব। এই কারণে তারা এই চুক্তিতে স্বাক্ষর করে নাই। আচ্ছা, এরপরে আসেন আউটার স্পেস ট্রিটি। আউটার স্পেস ট্রিটি, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মহাশূন্যে কোনো ধরনের খেলাধুলা করা যাবে না। পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়ে মহাশূন্যে খেলার মাঠ না। মহাশূন্য এটা হচ্ছে সবার জন্যই গুরুত্বপূর্ণ। মহাশূন্যে কোনো ধরনের খেলাধুলা, সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ, কোনো ধরনের খেলাধুলা এখানে করা যাবে না। তো এটাই হচ্ছে আউটার স্পেস ট্রিটির মেইন উদ্দেশ্য। তাহলে আউটার স্পেস ট্রিটিটা, এটাও একটা কি ধরনের ট্রিটি? এটা হচ্ছে একটা আর্মস কন্ট্রোল ট্রিটি। এটা হচ্ছে আর্মস কন্ট্রোল, ম্যাক্সিমামই হচ্ছে আর্মস কন্ট্রোল, অস্ত্র নিয়ন্ত্রণ। ডিসআর্মামেন্ট হচ্ছে খুব কম আসলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে মেইন জিনিসটা হচ্ছে যে চাঁদ সহ পৃথিবীর কক্ষপথে এবং মহাশূন্যে পারমাণবিক অস্ত্র সহ অন্যান্য অস্ত্র স্থাপনা এবং বিস্ফোরণ হচ্ছে নিষিদ্ধ করা। কত সালে স্বাক্ষরিত হয় কোনো প্রয়োজন নাই, উদ্দেশ্যটা হচ্ছে মেইন জিনিস, গুরুত্বপূর্ণ। তো এই আউটার স্পেস ট্রিটিতে স্বাক্ষর করে নাই কারা, এইটা হচ্ছে মনে রাখতে পারেন, ইরান, উত্তর কোরিয়া, এই দুইটা দেশ হচ্ছে আউটার স্পেস ট্রিটিতে স্বাক্ষর করে নাই। বর্তমান করে স্বাক্ষর করে দেশ, কোনো প্রয়োজন নাই। ওকে, এরপরে আসেন নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিটা, এটা স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে। এটার কার্যকর হয় 1970 সালে। এইটা কিন্তু হচ্ছে একটা ডিসআর্মামেন্ট চুক্তি। ডিসআর্মামেন্ট চুক্তি মানে হচ্ছে, দেখেন কি বলছে, পারমাণবিক অস্ত্রধারী দেশ পারমাণবিক অস্ত্রহীন দেশের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি বা অস্ত্র তৈরিতে কোনো ধরনের সাহায্য করতে পারবে না, পিটিবিটি। এবং এখানে আরেকটা দেশ ছিল, সেটা হচ্ছে তৎকালীন সময়ে 5টা দেশের কাছে পারমাণবিক অস্ত্র ছিল, এবং তখন তারা বলছে যে ঠিক আছে আমাদের কাছেই অস্ত্র থাকুক, আর কারো কাছে এই ধরনের অস্ত্র থাকতে পারবে না, কারো কাছে অস্ত্র থাকতে পারবে না। আমাদের কাছে ব্যাট বল আছে, আমরাই ব্যাট বল দিয়ে খেলবো, কেউই আর ব্যাট বল কিনতে পারবে না।
ঠিক আছে? তাহলে এই যে নিউক্লিয়ার প্রলিফারেশন, দেখেন নন প্রলিফারেশন বলছে, নন প্রলিফারেশন। প্রলিফারেট মানে কি? প্রলিফারেট মানে হচ্ছে নতুন করে জন্মগ্রহণ করা, ঠিক আছে? তাহলে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, এইটা তাহলে কি আর্মস কন্ট্রোল, নাকি হচ্ছে যে এটা একটা ডিজারমেমেন্ট? যারা ডিজারমেমেন্টের পক্ষে আছেন তারা হচ্ছে লাভ রিয়েক্ট দেন, যারা আর্মস কন্ট্রোলের পক্ষে আছেন তারা হচ্ছে লাইক রিয়েক্ট দেন। দেখি এখানে কে জয়যুক্ত হয়। আরে সবাই দেখি লাভ দিচ্ছে, একজনও লাইক দিবেন না? মানে একজনও ভিন্ন মত পোষণ করবেন না? সবাই আপনারা লাভ দিতে যাচ্ছেন। আচ্ছা, দেখেন নিউক্লিয়ার নন পলিফারেশনটা, এটা আসলে একদিকে একদিকে হচ্ছে আপনার আম, এটা বলা যেতে পারে কিছুটা আর্মস কন্ট্রোল, আবার এটাকে ডিজারমেন্টও বলা যেতে পারে। দুইটাই আসলে হয়, ঠিক আছে? কিন্তু এটাকে ডিজারমেন্ট বলাটাই হচ্ছে শ্রেয়। কেন শ্রেয়? কারণ হচ্ছে দেখেন, এখানে বলছে আগের যে চুক্তিগুলো ছিল সেখানে হচ্ছে যে কোনোটাতে এরকম বলা হয় না যে আপনি অস্ত্রশস্ত্র রাখতে পারবেন না। কিন্তু এইখানে বলা হয়েছে যে এই নিউক্লিয়ার নন পলিমারেশনে বলছে যে আপনি অস্ত্রশস্ত্র রাখতে পারবেন না, বানাই দিয়ে পারবেন না। কেবল আমাদের কাছে আছে, আমরা রাখতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, আমাদের জন্য এটা আম, এই যাদের কাছে অস্ত্র আছে তাদের জন্য এটা ডিজারমেন্ট না, কিন্তু যাদের কাছে নাই তাদের জন্য কিন্তু এই এনপিটি ট্রিটিতে একটা ডিজারমেন্ট চুক্তি ছিল। তাহলে এনপিটি ট্রিটি এটা একটা, বলতে পারেন যে পার্শিয়াল পার্শিয়াল ডিজারমেন্ট ট্রিটি। কারণ যেহেতু ওই পাঁচটা যারা শক্তিধর ছিল তখন তৎকালীন সময়ে পারমাণবিক অস্ত্রশস্ত্র কাদের কাছে ছিল? তৎকালীন সময় ছিল আপনার রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন এবং ফ্রান্স। এই পাঁচটা দেশের কাছে তৎকালীন সময়ে পারমাণবিক অস্ত্র ছিল। তারা এটাকে তাদের কাছে থাকবে, অন্য কারো কাছে থাকবে না। তাহলে এটাকে আমরা পার্শিয়ালি ডিজার্মামেন্ট ট্রিটি বলতে পারি। আচ্ছা, তো এখানে স্বাক্ষরকারী দেশ হচ্ছে টোটাল 191টা। তো এর মধ্যে স্বাক্ষর করে নাই হচ্ছে ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং দক্ষিণ সুদান। খেয়াল করেন এখানে কারা কারা স্বাক্ষর করে নাই। ভারত করে নাই, পাকিস্তান করে নাই, ইসরায়েল করে নাই। কেন করে নাই? দক্ষিণ সুদান এখানে রাখা হয়েছে, দক্ষিণ সুদান দুধ ভাত, দক্ষিণ সুদানকে রাখা হয়েছে কারণ এটা তো বিশ্বের নবীনতম স্বাধীন দেশ, এই কারণে এখানে রাখা হয়েছে। দেখেন নামগুলা খেয়াল করেন, তৎকালীন সময়ে কাদের কাদের কাছে বোমা আছে? ইউকে, ইউএসএ, ফ্রান্স, চায়না এবং হচ্ছে রাশিয়া। এই পাঁচটার কাছে তৎকালীন সময় আছে। আর এখন কাদের কাছে আছে? এই পাঁচটা সহ ভারত, পাকিস্তান এবং এবং হচ্ছে নর্থ কোরিয়া। এই আটটা এই এই আটটা হচ্ছে স্বীকৃত। আর ইসরায়েলের কাছেও অনেকেই বিশ্বাস করেন যে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে। তো ভারত পাকিস্তান যেহেতু জানে যে আমরা এই টিটিতে যদি স্বাক্ষর করি, আমরা তো আর কোনোদিন ব্যাট বল কিনতে পারবো না, আমরা স্টাম্প কিনতে পারবো না, মিসাইল, পারমাণবিক মিসাইল আমরা বানাতে পারবো না, সুতরাং এই চুক্তিতে আমরা স্বাক্ষর করবো না। এই কারণেই ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কিন্তু এখানে স্বাক্ষর করে নাই। তবে এখানে উত্তর কোরিয়া স্বাক্ষর করছিল। তারা ভাবছিল যে না, আমরা ভালো, আমরা আমরা ভালো থাকবো, সুখী থাকবো, আমরা মারামারি করবো না, আমাদের ব্যাট বল দরকার নাই। কিন্তু পরে চিন্তা করছে যে না, এটা আসলে হয় না, ব্যাট বল দরকার আছে। এই চিন্তা ভাবনা করে তারা নিজেদেরকে নাম প্রত্যাহার করে নিয়েছে 2003 সালে। ঠিক আছে? তাহলে এনপিটি ট্রিটিতে স্বাক্ষর করে নাই কে, যদি এরকম প্রশ্ন আসে তাহলে উত্তর হবে হচ্ছে স্বাক্ষর করে নাই ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং দক্ষিণ সুদান। আর স্বাক্ষর করেছে, কিন্তু করেও নাম প্রত্যাহার করেছে উত্তর কোরিয়া 2003 সালে। বাংলাদেশ স্বাক্ষর করেছে, বাংলাদেশ স্বাক্ষর করলেও কি না করলেও কি, তারপরে বাংলাদেশ ভালো লোক, লোক ভালো, এই কারণে বাংলাদেশ আমরা স্বাক্ষর করছি যে আমরা কোনোদিন পারমাণবিক অস্ত্র শস্ত্র বানাবো না, আমরা এটা বলছি। এখন ধরেন আমরা তো সামর্থ্যই নাই, কিন্তু তারপর আমরা বলছি যে আমরা বানাবো না। তাহলে 1979 সালে আমরা বলে দিছি যে না ভাই, আমরা আর এই পারমাণবিক অস্ত্র শস্ত্র বানাবো না। সামর্থ্য থাকলে বানাবো না, যদি আমরা জানি আমাদের সামর্থ্য নাই। আচ্ছা, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল কি এটা তো আপনাদেরকে বলাই হয়েছে যে ব্যালিস্টিক মিসাইল কি। আর এই ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করার জন্য যে মিসাইল ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। তো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি বা হচ্ছে এবিএম ট্রিটি, এটা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুইটা দেশ তাদের স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে তারা স্বাক্ষর করেছিল। স্বাক্ষর করেছিল কবে? স্বাক্ষর করেছিল তারা 1972 সালে। 1972 সালে 26শে মে। 26শে মে আসলে এটা এটা প্রয়োজন নাই। ওকে, এটা পক্ষ ছিল দুইটা, সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং এটার মেইন জিনিসটা ছিল যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল যে সিস্টেমগুলো আছে, এগুলার যে ডিপ্লয়মেন্ট গুলো আছে সেগুলাকে হচ্ছে কন্ট্রোল করা, সেগুলা হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। এটা ছিল এবিএমটিটির মেইন উদ্দেশ্য। যেমন দেখেন এখানে এখানে বলছে যে
বলা হয় উভয় দেশেরই দুটি করে এবিএম সিস্টেম থাকবে এবং আগামী 5 বছরের জন্য দুটি দেশই আক্রমণাত্মক অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকবে, এবং এই চুক্তি 30 বছর পর্যন্ত হচ্ছে কার্যকর ছিল। তাইলে যদি বলা হয় যে এবিএম ট্রিটি বা হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি, এটা হচ্ছে যে আমরা কোনটার মধ্যে ফেলতে পারি, এটাকে আর্মস কন্ট্রোল না ডিসআর্মামেন্ট, এটা সহজে বলা যায় এটা হচ্ছে আর্মস কন্ট্রোল। আর্মস কন্ট্রোল, কারণ এখানে দেখেন বলাই আছে যে আগামী 5 বছর জন্য দুটি দেশই আক্রমণাত্মক অস্ত্র তৈরি থেকে বিরত করা থেকে বিরত থাকবে। তার মানে অস্ত্র আগে যেগুলো ছিল সেগুলো আছে, সেগুলো থাকবে, কিন্তু আমরা অস্ত্র ধ্বংস করব না, কিন্তু আমরা নতুন অস্ত্র বানাবো না। তাই এটা একটা আর্মস কন্ট্রোল ট্রিটি। ওকে, এরপরে আসেন হচ্ছে এই যুক্তরাষ্ট্র 2002 সালে হচ্ছে এবিএম ট্রিটি থেকে এককভাবে বের হয়ে যায়। একটু পর আমরা রিক্যাপ করতেছি। আইএনএফ, ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি। ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি মানে হচ্ছে মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। এটাও এই ট্রিটিটাও মূলত সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে আহ, যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 1987 সালে। 87 সালে এটা পড়ার প্রয়োজন নাই। এবং এটাও কিন্তু একটা আর্মস কন্ট্রোল এগ্রিমেন্ট। আর্মস কন্ট্রোল, নট ডিসআর্মামেন্ট। এটা হচ্ছে একটা আর্মস কন্ট্রোল। মেইন ইস্যু কি ছিল? মেইন ইস্যু ছিল হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্রুজ ক্ষেপণাস্ত্র হচ্ছে স্থাপন করতে পারবে না দুইটা দেশ। তাহলে এখানে এই আইএনএফ ট্রিটি থেকে 2019 সালে হচ্ছে যুক্তরাষ্ট্র বেরিয়ে গিয়েছিল। এখানে জাস্ট এই তথ্যটা লাগবে। আর এটা যে একটা আর্মস কন্ট্রোল ট্রিটি, এটা লাগবে, অন্য কোনো কিছু কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। ওকে, এরপরে এরপরে আসেন হচ্ছে সল্ট এবং হচ্ছে স্টার্ট। সল্ট এবং স্টার্ট, এখানে কয়েকটা চুক্তি আছে। আগে এগুলোর এব্রিভিয়েশনটা জানলে হবে। এব্রিভিয়েশন দেখেন, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। তাহলে দেখেন আর্মস রিডাকশন, অস্ত্র কমানো। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক, তাও কি অস্ত্র সীমিত করা, লিমিটেশন। তাহলে স্টার্ট বলেন আর সল্ট বলেন, দুইটাই হচ্ছে আর্মস কন্ট্রোল, দুইটাই হচ্ছে আর্মস কন্ট্রোল ট্রিটি। ঠিক আছে। এখন আপনার বইয়ের মধ্যে দেখবেন যে এই স্টার্ট নামে দুইটা চুক্তি আছে, সরি স্টার্ট নামে হচ্ছে তিনটা চুক্তি আছে, আর সল্ট নামে হচ্ছে দুইটা চুক্তি আছে। তা আমি আপনাদেরকে কোনোটাই পড়তে বলবো না, এগুলা হচ্ছে নাইস টু নো হিসেবে মনে রাখতে পারেন। এগুলা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব কম, নাই বললেই চলে। এগুলো আপনারা নাইস টু নো হিসেবে মনে রাখতে পারেন। হ্যাঁ, এগুলো আমি হচ্ছে দাগাই দিচ্ছি না। এখানের মেইন থিমটাই ছিল যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, সরি যুক্তরাষ্ট্র এবং হইলো আপনার সোভিয়েত ইউনিয়ন, তারা হচ্ছে ওয়ারহেড, হ্যাঁ, নিউক্লিয়ার যে ওয়ারহেড আছে। ওয়ারহেড মানে কি? ওয়ারহেড মানে হচ্ছে ধরেন যে একটা হচ্ছে আপনার ধরেন এটা হচ্ছে একটা মিসাইল, এটা হচ্ছে একটা মিসাইল। ঠিক আছে। এই মিসাইলটার এই উপরের যে অংশটুকু আছে, এই উপরের যে অংশটুকু আছে এটা হচ্ছে ওয়ারহেড। এটা কিন্তু এইটাই হচ্ছে মূলত বোমাটা। ঠিক আছে। এই এই যে অংশটা, এটা কিন্তু বোমা না। এটা মূলত এখান দিয়ে হচ্ছে একটা, এখানে একটা ইঞ্জিন থাকে, ইঞ্জিন না, এখানে হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিন ধরা যেতে পারে। এখানে হচ্ছে জ্বালানি থাকে, এই জ্বালানি এখানে হচ্ছে এটাকে হচ্ছে উপরের দিকে ফোর্স করে, ফোর্স করলে হচ্ছে এইটা মূলত হচ্ছে ফুটে। তো এই যে উপরের এটাকে বলা হয় হচ্ছে ওয়ারহেড। তো যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মেইন ইস্যুটা ছিল যে তারা এই ওয়ারহেড গুলা বানানো নিয়ন্ত্রণ করবে, এটা ছিল স্টার্ট এবং সল্টের মেইন উদ্দেশ্য। তো এগুলো কোনোটাই আপনার পড়তে হবে না, আপনাদের পড়া কমাই দিচ্ছি, কোনো প্রয়োজন নাই এগুলা পড়ার। সল্ট টু, তারপরে হচ্ছে যে স্টার্ট ওয়ান, হ্যাঁ, তারপরে হচ্ছে যে স্টার্ট টু, এগুলো কোনো প্রয়োজন নাই। তবে এখানে একটা জিনিস প্রয়োজন আছে, সেটা হচ্ছে, সেটা হইলো নিউ স্টার্ট। নিউ স্টার্ট, নিউ স্টার্টটা কেন প্রয়োজন? কারণ এটা এই কয়দিন আগেও প্রাসঙ্গিক ছিল, এই কারণে প্রয়োজন, অন্য কোনো কারণ না। তাহলে আপনারা সল্ট ওয়ান, সল্ট টু, স্টার্ট ওয়ান, স্টার্ট টু, এই দুইটা, এই চারটা চুক্তি আপনারা হচ্ছে স্কিপ করবেন, কোনো প্রয়োজন নাই পড়ার। আচ্ছা, নিউ স্টার্ট, এই নিউ স্টার্টটা এটা মূলত আহ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি এটা হচ্ছে তিনি এইটা উদ্যোক্তা ছিলেন। এবং সোভিয়েত ইউনিয়নের সাথে বসে তার উদ্দেশ্য ছিল যে কৌশলগত ক্ষতিকারক অস্ত্রের অধিকতর হ্রাস করা, একদম পুরোপুরি খালি করে ফেলা না, হ্রাস করা। তো এটাও কিন্তু হচ্ছে আর্মস কন্ট্রোল। ঠিক আছে। তো এটার 2011 সালে হচ্ছে চুক্তিটা কার্যকর হয়েছিল। আর এমনিতে স্বাক্ষরিত হয়েছিল 2010 সালে। 2010 এবং 2011 এই দুইটা সাল মনে রাখবেন। এবং এটার মেয়াদ ছিল 10 বছর, অর্থাৎ 2011 থেকে 2021 সাল পর্যন্ত মেয়াদ ছিল। কিন্তু পরবর্তীতে এই চুক্তিটা ভ্লাদিমির পুতিন এবং হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তারা দুইজন চিন্তা করলে যাচ্ছে ঠিক আছে চুক্তিটা তো ভালো, আমরা এটাকে আরো এক্সটেন্ড করি। তো এটা 5 বছরের জন্য এক্সটেন্ড করেছিল। তার মানে দেখেন, শুরুতে হচ্ছে স্বাক্ষরিত হলো 2010,
আর এটা কার্যকর হলো 2011। 10 বছর এটার মেয়াদ ছিল, তাহলে হইলো 2021। পরবর্তীতে আরো 5 বছরের জন্য এটা বাড়ানো হয়, তাহলে 2026। কিন্তু পরবর্তীতে এখানে সোভিয়েত ইউনিয়ন ইউক্রেন আক্রমণ করলো। ইউক্রেন আক্রমণ করার পরে হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের উপরে চাপ প্রয়োগ করলো, এবং তখন সোভিয়েত ইউনিয়ন তারা 2023 সালে 2023 সালে হচ্ছে এই চুক্তিটা স্থগিত করে। তাহলে 2026 সাল পর্যন্ত মেয়াদ ছিল, কিন্তু পরবর্তীতে 2023 সাল পর্যন্ত এটাকে দেখে সোভিয়েত ইউনিয়ন এখান থেকে বের হয়ে যায়। জাস্ট এখানে এতটুকু জানলে চলবে, এখানে হাবিজাবি বহু কথাবার্তা আছে, কোনো প্রয়োজন নাই পড়ার। আচ্ছা, এগুলো প্রয়োজন নাই, আমরা অলরেডি দেখে ফেলছি। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, বা সংক্ষেপে হচ্ছে সিটিবিটি ট্রিটি। সিটিবিটি ট্রিটির এটার মেইন উদ্দেশ্য ছিল যে কোনো ধরনের নিউক্লিয়ার টেস্ট নিউক্লিয়ার টেস্ট আসলে হচ্ছে করা যাবে না, ঠিক আছে? কোনো ধরনের নিউক্লিয়ার টেস্ট হচ্ছে করা যাবে না। আহ, আহ, এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 1996 সালে, এবং এটার মেইন উদ্দেশ্য ছিল পরমাণু অস্ত্র হচ্ছে পরীক্ষা রোধ করা, পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি, ঠিক আছে? তো এটার এটা হচ্ছে কি একটা আর্মস কন্ট্রোল চুক্তি, নাকি হচ্ছে যে এটা ডিসআর্মামেন্ট চুক্তি? এখন দেখেন, আপনি যদি দেখেন যে কয়টা চুক্তি আর্মস কন্ট্রোল ছিল আর কয়টা চুক্তি ডিসআর্মামেন্ট ছিল, আপনি ম্যাক্সিমামই পাবেন হচ্ছে আর্মস কন্ট্রোল। ডিসআর্মামেন্ট আসলে নাই, নাই বললেই চলে। এবং এখানে কি বলছে দেখেন, উদ্দেশ্যটা দেখলে বোঝা যায়, পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি। তার মানে আমার কাছে অস্ত্র থাকতে পারবে, কিন্তু আমি সেটা পরীক্ষা করতে পারবো না। তাহলে আমার কাছে তো অস্ত্র আছেই, তাহলে আমি তো অস্ত্রহীন হচ্ছি না। অস্ত্রহীন হইলে সেটা হবে ডিসআর্মামেন্ট। তাহলে এই যে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, এইটাও কিন্তু একটা আর্মস কন্ট্রোল ট্রিটি। আমি এসি লিখলাম, এটাও একটা আর্মস কন্ট্রোল ট্রিটি। তো এটার মেইন উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্র বিক্রি করতে পারবে না, অনেকটা ওই যে আপনার পিটিবিটির মতোই, পারমাণবিক অস্ত্র তৈরিতে হচ্ছে সাহায্য করতে পারবে না। সিটিবিটি প্রস্তাবক দেশ হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, এবং এটা হচ্ছে যে আহ, এটা কাজের কাজ কিছুই আসলে হয় নাই, কারণ কেউই এটা রোধ করতে চায় নাই। স্বাক্ষর করে নাই কে? ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া, এই তিনটা দেশ স্বাক্ষর করে নাই তখন। এবং সিটিবিটি স্বাক্ষর করেছে, কিন্তু স্বাক্ষর করেও পরবর্তীতে অনুমোদন দেয় নাই হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, মিশর, ইরান এবং হচ্ছে ইসরায়েল। তাহলে এখানে আপনি একটু চোখ কান খোলা রাখলে বুঝবেন আসলে যে কারা কারা অনুমোদন করে নাই এবং কারা কারা স্বাক্ষর করে নাই। তাহলে দেখেন, স্বাক্ষর করে নাই কে? ভারত, পাকিস্তান এবং হচ্ছে উত্তর কোরিয়া। এই তিনটা দেশ হচ্ছে স্বাক্ষর করে নাই। আর এখানে অনুমোদন কয়টা দেশ করছে? টোটাল অনুমোদন করেছে 178টা দেশ। 178টা দেশ অনুমোদন করেছে। এর মধ্যে স্বাক্ষর করছে কিন্তু অনুমোদন করে নাই হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, মিশর, ইরান এবং হচ্ছে ইসরায়েল, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশ এখানেও আছে। বাংলাদেশ 1996 সালে হচ্ছে এটা স্বাক্ষর করে। ওকে, এরপরে আসেন হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, বা সংক্ষেপে হচ্ছে জেসিপিওএ, ঠিক আছে? জেসিপিওএ এইটা এই মুহূর্তে এই মুহূর্তের যে আন্তর্জাতিক পরিস্থিতির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এই চুক্তিটা মূলত হয়েছিল ইরানের সাথে আরো কয়েকটা দেশের দেশের হচ্ছে মিলিয়ে। এটার ফুলটা হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এখানে এই চুক্তির ইয়াগুলো দেখেন, চুক্তির হচ্ছে যে আপনার কি বলে, চুক্তির ধরনগুলো দেখেন। চুক্তির ধরনটা হচ্ছে যে এটা ছিল একটা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, অর্থাৎ কোনো ধরনের আহ, ইরান কোনো ধরনের নিউক্লিয়ার উইপন বানাতে পারবে না। একদম হচ্ছে কোনো ধরনের উইপন বানাতে পারবে না। তাহলে যেহেতু নিউক্লিয়ার নন প্রলিফারেশন, তার মানে একদমই কোনো নিউক্লিয়ার উইপন বানাতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে যে এইটা অনেকটা ডিসআর্মামেন্ট। তবে এটাকে কেউ কেউ আর্মস কন্ট্রোলও বলে, আবার কেউ কেউ ডিসআর্মামেন্টও বলে। কিভাবে বলে? কারণ আহ, এটার মেইন জিনিসটা ছিল যে ইরান তার যে পারমাণবিক অ্যাক্টিভিটি আছে বা পারমাণবিক যে কর্মকাণ্ড আছে, সেটাকে লিমিট করবে। হ্যাঁ, যেমন লিমিট করা মানে কি? লিমিট করবে হচ্ছে যেমন সে পারমাণবিক যে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না, সমৃদ্ধ করতে পারবে না। এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারা যেই সমস্ত রীতিনীতি ঠিক করেছে, সেভাবে তারা হচ্ছে যে তারা সেভাবেই চলাফেরা করবে। তো জেসিপিও কে কেউ কেউ বলতেছেন আর্মস কন্ট্রোল, আবার কেউ কেউ বলতেছেন ডিসআর্মামেন্ট। এটা হচ্ছে আংশিক আর্মস কন্ট্রোল, আংশিক হয়েছে ডিসআর্মামেন্ট। আচ্ছা, তাহলে এটা স্বাক্ষরিত হয়েছে কোথায়? 2015 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে এটা স্বাক্ষরিত হয়। এবং এখানে কারা কারা ছিল? এখানে ছিল ইরান, সাথে করে পি ফাইভ মানে হচ্ছে পার্মানেন্ট ফাইভ, সাথে করে হচ্ছে পি ফাইভ ওয়ান মানে হচ্ছে জার্মানি, এবং একটা একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন।
মানে একটা হচ্ছে জার্মানি, আর এরপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এই কয়েকটা সদস্য মিলে হচ্ছে ইরানের সাথে এই চুক্তিটা স্বাক্ষর করে, যেটার মেয়াদ ছিল হচ্ছে 15 বছর। ওকে, এরপরে আসেন স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি। স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি বা হচ্ছে অটোয়া ট্রিটি। তো এই অটোয়া ট্রিটির এটার স্থলমাইন কি? স্থলমাইন ওই যে আপনারা দেখবেন যে একজন লোক, তিনি হচ্ছেন রাশিয়াতে থাকেন, তিনি বাংলাদেশের নাগরিক এবং রাশিয়ার হয়ে তিনি ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছেন। তো সেইখানে তিনি প্রায় সময় কিছু ব্লগ দেন, হ্যাঁ, যুদ্ধের কিছু ব্লগ দেন। তখন সেখানে দেখা যায় যে তিনি বিভিন্ন মাইন দেখাচ্ছেন, মাইন পুঁতে রাখা হচ্ছে, সেখানে তিনি মাইন দেখাচ্ছেন। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে দেখা যায় যে তিনি যুদ্ধ করছেন। তো ওইখানে আপনারা দেখবেন যে মাইনগুলো হচ্ছে এই মাটির মধ্যে হলো আপনার পুঁতে রাখা হয়, মাটির মধ্যে পুঁতে রাখা হয়, এবং যখন এগুলা কোনো হিউম্যানের সংস্পর্শে আসে তখন এগুলা হচ্ছে যে বিস্ফোরিত হয়। তো তো স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি বা অটোয়া চুক্তি, এইটা তাহলে কি ধরনের চুক্তি? এটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিসআর্মামেন্ট একটা চুক্তি। এটা হচ্ছে ডিসআর্মামেন্ট চুক্তি। কেন? কারণ হচ্ছে স্থলমাইন একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা, একদম নিষিদ্ধ, একদম ব্যান করে ফেলা, একদম ব্যান। তাহলে এগুলাকে এটা হচ্ছে এক ধরনের ডিসআর্মামেন্ট ট্রিটি। আচ্ছা, এরপরে আসেন এগুলার এই যে এটা স্বাক্ষরিত হয় 1997 সালে, আমি মনে হয় 1996 বলছি, এটা 1997 হবে। আচ্ছা, এরপরে আসেন উম, একটু পর আমরা পড়তেছি টিপিএনডাব্লিউ। টিপিএনডাব্লিউ এর এটার মেইন উদ্দেশ্য কি ছিল? এটার মেইন উদ্দেশ্য ছিল ট্রিটি অন দা প্রহিবিশন, নিষিদ্ধ করা। যেখানে আপনি প্রহিবিশন দেখবেন সেখানে মনে করবেন যে এটা একটা ডিসআর্মামেন্ট চুক্তি। তাহলে প্রহিবিশন অন অফ নিউক্লিয়ার উইপন, সব ধরনের নিউক্লিয়ার উইপনটা হচ্ছে নিষিদ্ধ করা, ব্যান করা। এই যে দেখেন, ব্যান্স দ্য ইউজ, পজেশন, টেস্টিং এন্ড ট্রান্সফার অফ নিউক্লিয়ার উইপন্স আন্ডার ইন্টারন্যাশনাল ল। তো টিপিএনডাব্লিউ এটা একটা ডিসআর্মামেন্ট চুক্তি, এবং এটা করা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে 2017 সালে হচ্ছে এই চুক্তিটা পাশ করা হয়, এবং এটার কার্যকর হয় কবে এটা প্রয়োজন নাই। এই চুক্তিটা হচ্ছে স্বাক্ষর করে নাই কে কে? যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য, এরা এই চুক্তিটা হচ্ছে স্বাক্ষরই করে নাই, কারণ এরা হচ্ছে এগুলা চায় না। ঠিক আছে, স্বাক্ষরকারী দেশ হচ্ছে এখন পর্যন্ত 94টা। ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে এই মুহূর্তে 8টা। 8টার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। এই 8টা দেশ স্বীকার করেছে যে আমাদের কাছে আম, আমাদের কাছে কোনো ধরনের আম, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। ঠিক আছে, এটা তারা হচ্ছে স্বীকার করেছে। আর আরেকটা দেশ আছে ইম্পোস্টার, সেটা হলো ইসরায়েল। ইসরায়েল হচ্ছে স্বীকার করে নাই যে তারা তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। হ্যাঁ, তো আহ, স্বীকার স্বীকার না করলেও বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে প্রমাণ পাওয়া গিয়েছে যে হ্যাঁ, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে। সুতরাং ইসরায়েল হচ্ছে তাহলে ইসরায়েল হচ্ছে একটা পারমাণবিক শক্তিধর দেশ, তবে সেটা ঘোষিত না। আচ্ছা, এরপরে আসেন পারমাণবিক বোমার অধিকারী দেশ। সব থেকে বেশি পারমাণবিক বোমা আছে হচ্ছে রাশিয়াতে। রাশিয়াতে সব থেকে বেশি পারমাণবিক বোমা আছে। আর একটা হচ্ছে পারমাণবিক চুল্লি, এটার সব থেকে বেশি আসে হচ্ছে যুক্তরাষ্ট্রে। নিহন হিদানকায়ো খুব একটা গুরুত্বপূর্ণ আসলে ছিল না, কিন্তু এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হয় কারণ তারা সর্বশেষ শান্তি পুরস্কারটা তারা পেয়েছিল 2024 সালে। শান্তিতে তারা হচ্ছে নোবেল পুরস্কার পায়। আচ্ছা সরি, সর্বশেষটা এই বছর তো পেয়েছে ওই যে ভেনেজুয়েলার ওই কি যেন নাম, তার ভুলে গেছি। তো 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল নিহন হিদানকায়ো। এই কারণে এটা গুরুত্বপূর্ণ। এদের এদের উদ্দেশ্য হচ্ছে যে যেভাবেই হোক বিশ্বকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা এবং যে কোনো মূল্যে হচ্ছে পারমাণবিক যুদ্ধটা এড়ানো। প্রতিষ্ঠা হয় 1956 সালে। সদর দপ্তর হচ্ছে টোকিওতে অবস্থিত। ওকে, এরপরে আসেন আইক্যান, দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন। এটাও বলা যেতে পারে যে ডিসআরমামেন্টের উদ্দেশ্যেই করা, কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা ক্যাম্পেইন করা। এটার উদ্দেশ্য হচ্ছে যে পরমাণু অস্ত্রকে নিষিদ্ধ করা এবং বিশ্বের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এগুলো হচ্ছে বুজুং বাজুং, এগুলা দিয়ে আসলে এগুলা কোনো কিছু হয় না। কারণ এখানে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অলরেডি নির্দেশ দিয়েছে যে তোমরা পারমাণবিক অস্ত্র টেস্ট করো। এখানে পারমাণবিক অস্ত্র টেস্ট করে হয়তো তারা এখন শুরু করেছে পারমাণবিক অস্ত্র। আর এখানে তো আহ, উত্তর কোরিয়া তো কয়েকদিন পর পরে টেস্ট করার চেষ্টা করে। আচ্ছা, এরপরে আসেন ইউনোডা। ইউনোডা হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস ফর ডিসআরমেন্ট অ্যাফেয়ার্স। এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম ডিসআরমেন্ট নাকি আর্মস কন্ট্রোল, এই ডিসআরমেন্ট নিয়ে কাজ করে জাতিসংঘের যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে ইউনো। সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। অর্গানাইজেশন ফর প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন। তাহলে দেখেন, প্রহিবিশন করা, নিষিদ্ধ করা, তাহলে এখানে প্রহিবিশন আছে, তার মানে এটাই হচ্ছে ডিসআর্মামেন্ট। তাহলে এটার উদ্দেশ্যটা হচ্ছে যে যে কোনো ভাবেই হোক কেমিক্যাল উইপন বা রাসায়নিক অস্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
তো এটা একটা ডিসআর্মামেন্ট চুক্তির একটা এক্সাম্পল। এটা স্বাক্ষর করেছে এখন পর্যন্ত 193টা দেশ, 193টা দেশ হচ্ছে এটা স্বাক্ষর করেছে। এরপরে আহ সর্বশেষ অনুসমর্থনকারী হচ্ছে প্যালেস্টাইন, সদস্য 9 হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান, মিশর, ইসরায়েল। এখানে জাস্ট এই লাইনটা গুরুত্বপূর্ণ, বাকিগুলা হচ্ছে নাইস টু নো হিসেবে পড়তে পারেন। আমরা একদম শেষ দিকে চলে আসছি, আপনারা আর একটু কষ্ট করে থাকেন, একদম শেষ দিকে আমরা চলে আসছি আজকে ক্লাসের। ওপিসিডাব্লিউ, ওপিসিডাব্লিউ মূলত এই যে কনভেনশনটা হয়েছিল, এই যে কেমিক্যাল উইপেন্স কনভেনশন, এটার মাধ্যমে হচ্ছে ওপিসিডাব্লিউ প্রতিষ্ঠানটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়, এবং এদের কাজই হচ্ছে রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণের জন্য কাজ করা। এই সংস্থার কাজ হচ্ছে রাসায়নিক অস্ত্র কিভাবে নিরস্ত্রীকরণ করা যায়, একদম সম্পূর্ণরূপে প্রহিবিট করা যায়, এটা নিয়ে কাজ করা। সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি, বায়োলজিক্যাল উইপন্স কনভেনশন, এই কনভেনশনেরও প্রধান উদ্দেশ্য হচ্ছে জীবাণু অস্ত্র বা বায়োলজিক্যাল উইপন এগুলার বিস্তার রোধ করা। তো এই যে বায়োলজিক্যাল উইপন বা এটার সংক্ষিপ্ত হচ্ছে যে আপনার বিডাব্লিউসি, এই বিডাব্লিউসিও কিন্তু হচ্ছে একটা ডিজার্মেন্ট চুক্তি, কারণ এটারও এটাও কিন্তু বলা হচ্ছে যে বায়োলজিক্যাল কনভেনশন, বায়োলজিক্যাল যত উইপন আছে সবগুলোকে ইলিমিনেট করতে হবে, ইলিমিনেট করা, তাহলে এটাও কিন্তু একটা ডিজার্মেন্ট চুক্তি। ঠিক আছে, এটা স্বাক্ষরিত হয় 1972 সালে। বাকিগুলো আসলে প্রয়োজন নাই, নাইস টু নো হিসেবে মাথায় রাখতে পারেন। ওকে, তাহলে এখানে দেখেন এই যে জীবন অস্ত্র ধ্বংস করা বলছে, জীবন অস্ত্র ধ্বংস করা, তো জীবন অস্ত্র ধ্বংস করা মানেই তো হচ্ছে যে প্রহিবিশন করা, তাহলে এটাও কিন্তু ডিজার্মেন্ট ট্রিটি। ঠিক আছে, তো যা চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা আজকের পড়াশোনা শেষ করে ফেলছি, আজকে আপনাদের আর প্যারা দিব না। আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক আমরা হচ্ছে যে আগামীকালকে দেখব। আন্তর্জাতিক সংগঠন সহ আন্তর্জাতিক সংগঠন আমি স্লাইড খুব সুন্দর মতো গুছিয়ে ফেলছি, হ্যাঁ, মানে স্লাইড আশা করি আপনাদের স্লাইড দেখেই পড়া হয়ে যাবে। মানে একটু আরেকটু হচ্ছে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি, এবং আর একটু কিভাবে হচ্ছে ক্লাসের পড়াটা ক্লাসে পড়া হয়ে যায় সেটা করার চেষ্টা করেছি। তো এই কারণে আন্তর্জাতিক সংগঠন নিয়ে খুব একটা প্যারা মনে হয় না খেতে হবে আপনাদের। তো আগামীকালকে আমরা দুইটা শেষ করতে পারবো ইনশাল্লাহ, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এবং আন্তর্জাতিক নিরাপত্তা দুইটা শেষ করতে পারবো। সরি, আন্তর্জাতিক সংগঠন এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। তাহলে দেখেন আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস আজকে পড়লাম। আমরা এখানে পড়লাম হচ্ছে কোত্থেকে রিক্যাপ করব, আমরা রিক্যাপটা করি হচ্ছে অ্যান্টিব্যালিস্টিক মিসাইল ট্রিটি থেকে করি। অ্যান্টিব্যালিস্টিক মিসাইল ট্রিটি এটা স্বাক্ষরিত হয় 1972-তে, এটা হচ্ছে একটা আর্মস কন্ট্রোল ট্রিটি। আর এখানে হচ্ছে আমরা দেখলাম আইএনএফ, আইএনএফ হচ্ছে একটা আর্মস কন্ট্রোল ট্রিটি। তারপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে সল্ট 1 এবং সল্ট 2 এগুলা পড়তে মানা করেছি, সুতরাং প্রয়োজন নাই। নিউ স্টার্ট, এটা এখান থেকে পড়তে হবে। নিউ স্টার্ট এটি স্বাক্ষরিত 2010-এ, এটা কার্যকর হয় 2011 সালে। আর এটা আম, মেয়াদ ছিল 2026 সাল পর্যন্ত, কিন্তু 2023 সালে রাশিয়া এই চুক্তিটা স্থগিত করে। তারপরে আমরা দেখলাম সিটিবিটি, সিটিবিটি এটাও একটা আর্মস কন্ট্রোল ট্রিটি, তবে এটাকে কেউ কেউ হচ্ছে ডিসআর্মামেন্ট বলে থাকেন, ডিসআর্মামেন্ট বলে থাকেন কেউ কেউ, কিন্তু এটা খুব বেশি যে আসলে ডিসআর্মামেন্ট বলা যাবে ওইরকম না, এটা ফুললি আসলে ডিসআর্মামেন্ট না। কেন ফুললি এটা ডিসআর্মামেন্ট না? কারণ এখানে বলছে যে সব ধরনের এক্সপ্লোশন ব্যান করা, এই যে নিউক্লিয়ার টেস্ট ব্যান করা, নিউক্লিয়ার টেস্ট ব্যান করা, কিন্তু যাদের কাছে অস্ত্রশস্ত্র আছে তারা যদি চায় যে ঠিক আছে আমি টেস্ট করব না, আমি টেস্ট করা ছাড়াই ওটারে আমি আমি ফালাই দিব, ওটা আমি হচ্ছে টেস্ট করার দরকার নাই, এমনিতেই আমি কোন দেশের উপর ফালাই দিব, তাহলে তো সে ফেলতে পারবে। তাহলে এটা সম্পূর্ণরূপে আসলে ডিসআর্মামেন্ট না, এটা আর্মস কন্ট্রোলই বলা যেতে পারে, তবে কেউ কেউ এটাকে ডিসআর্মামেন্ট বলে থাকেন, যেহেতু এখানে বলছে যে সকল ধরনের এক্সপ্লোশন ব্যান করা, তবে এটা আর্মস কন্ট্রোলই হবে। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখলাম হচ্ছে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এটা হচ্ছে স্বাক্ষর করে নাই তারা। তারপরে হচ্ছে বাংলাদেশ স্বাক্ষর করেছে 1996 সালে। জেসিপিওএ এখানে যুক্ত, এখানে ইরানের বাইরে আরো 7টা পার্টি আছে, P5, জার্মানি এবং হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এই 7টা পার্টি রয়েছে ইরানের সাথে জেসিপিওএ তে। 15 বছরের জন্য এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে, তবে এই চুক্তিটা এখন আর আসলে তেমনটা কার্যকর নাই। স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, এটা একটা ডিসআর্মামেন্ট চুক্তি। তারপরে আমরা দেখলাম হচ্ছে TPNW, এটাও একটা ডিসআর্মামেন্ট চুক্তি, এটা জাতিসংঘ থেকে করা হয়েছে 2017 সালে। এরপর আমরা দেখলাম হচ্ছে এখানে ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে টোটাল 8টা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। ইসরায়েল হচ্ছে ঘোষিত না হলেও তারা পারমাণবিক শক্তিধর দেশ। সর্বাধিক পারমাণবিক বোমার অধিকারী দেশ হচ্ছে রাশিয়া, সর্বাধিক পারমাণবিক চুল্লির অধিকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। নিহন হিদানকায় জাপানের একটা প্রতিষ্ঠান, তারা পারমাণবিক অস্ত্র, বিশ্বকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা এবং পারমাণবিক যুদ্ধ এড়ানো, এটা নিয়ে তারা কাজ করে। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে ইউনোডা, জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা। OPCW এটা একটা ডিসআর্মামেন্ট সংস্থা,
এবং এটার প্রতিষ্ঠা হয় হচ্ছে কেমিক্যাল উইপন কনভেনশনের মাধ্যমে। এরপর আমরা দেখলাম ওপিসিডাব্লিউ, আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ নিরস্ত্রীকরণ সংস্থা, সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এটা একটু আগে আমরা দেখলাম। আর বায়োলজিক্যাল উইপন্স কনভেনশন, বায়োলজিক্যাল সব ধরনের জীবাণু অস্ত্র ব্যান করে ফেলা এবং হচ্ছে একদম প্রহিবিট করে ফেলা, এটাও কিন্তু একটা ডিসআর্মামেন্ট চুক্তি, এটা স্বাক্ষরিত হয় 1972 সালে। তো এই ছিল আজকের মোটামুটি লম্বা একটা ক্লাস।